তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে লেকচার 2 এস্টিমেশন অফ ওয়েস্ট ওয়াটার নিয়ে জানবো। অর্থাৎ কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আমরা এটা ইউজ করার পর তারপর হচ্ছে কোন একটা সাওয়ারের ডাইমেনশন গুলো কেমন হবে, অর্থাৎ হাইড্রোলিক ডিজাইন গুলো কিভাবে বের করব, এর জন্য কি কি ইকুয়েশন আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ওয়েস্ট ওয়াটার যে তৈরি হচ্ছে এগুলোর সোর্স গুলো কি। তো মোটামুটি ওভারঅল অনেক কিছু নিয়ে আমরা জানবো। আমাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা দেখছি ওয়াই এস্টিমেশন অফ ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ রিকোয়ার্ড, মানে কেন এস্টিমেশনটা দরকার, একটা ওয়েস্ট ওয়াটার ডিসচার্জের জন্য এস্টিমেশনটা কেন জরুরি। আন্ডার এস্টিমেশন would result in less diameter of shower causing the overflow problem। তাহলে এস্টিমেশন যদি করা থাকে আমার সাওয়ারের জন্য ডায়ামিটারটা কম দরকার, তাহলে ওভারফ্লো প্রবলেম আর হবে না, অর্থাৎ অতিরিক্ত পানি আর ফ্লো করবে না। ঠিক আছে, আমি সাওয়ারের জন্য ডায়ামিটারটা আমি কম নিতে পারবো যদি এস্টিমেট করতে পারি। ওভার এস্টিমেশন, আচ্ছা একটা ছিল আন্ডার এস্টিমেশন আর একটা হচ্ছে ওভার এস্টিমেশন। তা আন্ডার এস্টিমেশনের জন্য আমি ওভারফ্লো প্রবলেম পাবো না। যদি আমি এস্টিমেশন বেশি করে ফেলি, ওভার এস্টিমেশন অফ ওয়েস্ট ওয়াটার ফ্লো would result in a shower of large diameter which would increase the cost of sewerage system। তাহলে যদি আমি এস্টিমেট, অর্থাৎ আমার সর্বোচ্চ ময়লা পানি যাচ্ছে সাপোজ 500 লিটার, আমি যদি 600 লিটার অথবা 550 লিটার অথবা একদম পিক ধরে যদি 500 লিটার ধরে যদি আমি ডিজাইন করি, দেখা গেছে আমার এই সাওয়ার ডায়ামিটারটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কস্টটাও কিন্তু বেড়ে যাবে সাওয়ারেজে। ঠিক আছে, সো দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ওভার ডিজাইন করা যাবে না, আর একটা হচ্ছে আন্ডার ডিজাইন করা যাবে না বা এস্টিমেশন করা যাবে না। সো before designing the shower it is necessary to know the discharge। so আমাদেরকে ডিসচার্জ মানে কি পরিমাণ ময়লা পানি যাচ্ছে সেই ডিসচার্জটা জানতে হবে। কোয়ান্টিটি অফ সাওয়েজ, কি পরিমাণ ময়লা যাচ্ছে সেটা জানতে হবে। which will flow in it after completion of the project। তাহলে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর ওই সাওয়ারটা দিয়ে কি পরিমাণ ময়লা পানি যাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। accurate estimation of sewage discharge is necessary for hydraulic design of the shower। তো একুরেটলি এস্টিমেট করতে হবে, আমাকে ওভারও করতে পারবো না আন্ডারও করতে পারবো না, একুরেটলি এস্টিমেট করে ডিসচার্জটা আমাদেরকে হাইড্রোলিক ডিজাইনের দিকে যেতে হবে। ঠিক আছে, আপনার ডায়ামিটার কত হবে, ফ্লো কত হবে, এগুলো আমরা বের করব। আর lower estimation than reality will soon lead to inadequate shower size after commissioning of the scheme of the shower or may not remain adequate for the entire design period। so যদি লোয়ার এস্টিমেশন আমরা করে থাকি সেক্ষেত্রে দেখা গেছে একটা ডিজাইন পিরিয়ডে এটা পুরাটা সমানভাবে পানিতে যাবে না, কোনো সময় ময়লা পানিটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমার কি সাওয়ারের মধ্যে ক্ষতি হতে পারে। সো লোয়ার এস্টিমেশন এই জিনিসটা মাথায় রাখতে হবে, একুরেট এস্টিমেশনের দরকার। So very high discharge estimated will lead to large shower size affecting economy of the shower scheme। অর্থাৎ যেটা বলা হচ্ছে যদি আমি খুব বেশি ডিসচার্জ এস্টিমেট করে ফেলি, খুব বেশি ডিসচার্জ মানে ময়লা পানিটা খুব বেশি যাচ্ছে, অর্থাৎ সেটা 500 ধরলাম, তাহলে এটা কি হবে, এটার জন্য আমাকে সাওয়ারের সাইজটা বড় করে ফেলতে হবে, যেটা ইকোনমিক্যালি আমাকে হেল্প মানে কি করবে, আমাকে ক্ষতিগ্রস্ত করবে, কারণ এটার ইকোনমি বেড়ে যাবে আমি একটা সাইজ যদি বড় দিই। লোয়ার ডিসচার্জ যদি মনে করি যে মানে ক্যালকুলেশন করছি ডিসচার্জ লোয়ার আসছে, সেক্ষেত্রে এখানে একটা প্রবলেম হবে। অ্যাকচুয়ালি ফ্লোইং ইন দ্য শাওয়ার মে নট মিট দ্য ক্রাইটেরিয়া অফ দ্য সেলফ ক্লিনিং ভেলোসিটি এন্ড হেন্স লিডিং টু ডিসপোজিশন ইন দ্য শাওয়ার। তাহলে যে জিনিসটা বললো, যদি আমার ডিসচার্জ লোয়ার আসে সেই ক্ষেত্রে আমার ময়লা পানিটা যে যাবে সেটা নিজের একটা সেলফ ক্লিনিং ভেলোসিটি থাকবে না। এটা না থাকলে পাইপের গায়ে ময়লাগুলো লেগে থাকবে এবং সেখানে ডিসপোজিশন তৈরি হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা লো ভলিউমে যখন আপনার ডিসচার্জটা যাবে তখন কিন্তু নিজেদের মধ্যে ক্লিনিং হওয়ার ক্যাপাবিলিটি থাকবে না। ঠিক আছে, পাইপটা আপনি ক্লিন হয়ে যাওয়ার কথা একটা ফিক্সড ভ্যালোসিটিতে গেলে, কিন্তু লোয়ার ভ্যালোসিটি হয়ে গেলে তখন কি হবে, সেলফ ক্লিনিং ভ্যালোসিটি থাকবে না এবং সেখানে ডিসপোজিশন হয়ে যাবে, এটা একটা প্রবলেম। আর বেশি হাই ডিসচার্জ হয়ে গেলে সেক্ষেত্রে সাওয়ারের সাইজ বড় করতে হবে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, সো আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একুরেট ডিসচার্জটাই আমাকে কাউন্ট করতে হবে। ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ জন্য আমাকে দুইটা ফ্লো মাথায় রাখতে হবে, একটা ড্রাই ওয়েদার আর একটা হচ্ছে কি ওয়েট ওয়েদার। ড্রাই ওয়েদার বলতে কি বোঝায়, দ্য ফ্লো উইচ অলওয়েজ অ্যাভেলেবল থ্রুআউট দ্য ইয়ার, যে ফ্লোটা আমার পুরো বছরেই থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল মিলাই ড্রাই ওয়েদার ফ্লোটাকে রাখা হচ্ছে। ওয়েট ওয়েদার ফ্লো হচ্ছে কি, যেটা স্ট্রং ওয়াটার এবং ড্রাই ওয়েদার ফ্লো দুইটা কম্বাইন মিলে হয়ে যায়, সেটাকে ওয়েট ওয়েদার ফ্লো বলে। তো পার্থক্য এটাই, এখানে শুধু স্ট্রং ওয়াটারটা অ্যাড আছে আর এখানে স্ট্রং ওয়াটার নাই। It is generally estimated when the combined shower system is adopted। যখন আমি শুধু একটা শাওয়ার সিস্টেমেই রাখবো, ঠিক আছে, যেটা দিয়ে স্ট্রং হয়ে যাবে, তারপর হচ্ছে হাউস হোল্ড সিওয়েজে যাবে, তখন সেটাকে
ওয়েট ওয়েদার ফ্লো বলা হচ্ছে, ঠিক আছে। তো দুইটা জিনিস, একটা কম্বাইন্ডের জন্য আর একটা সেপারেটের জন্য, একটা ড্রাই ওয়েদার ফ্লো, একটা ওয়েট ওয়েদার ফ্লো, এগুলো যেন আমরা না ভুলি। সো এস্টিমেশন অফ ড্রাই ওয়েদার ফ্লো, আমি যদি ড্রাই ওয়েদার ফ্লোটা বের করতে যাই আমাকে কি কি জিনিস জানতে হবে? আমাকে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার সম্পর্কে জানতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার কতটুকু আসছে সেটা জানতে হবে, তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন ইনটু সাওয়ার থ্রু জয়েন্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাওয়ার যে আমরা বানালাম, সাওয়ারের মধ্যে কি থাকতে পারে? ইনফিল্ট্রেশন হতে পারে, অর্থাৎ গ্রাউন্ড থেকেও কিন্তু পানি সাওয়ারের মধ্যে ঢুকে যেতে পারে, সেই জিনিসটা আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। সো ড্রাই ওয়েদার ফ্লো এস্টিমেট করার জন্য আমাকে তিনটা ওয়েস্ট ওয়াটার কাউন্ট করতে হবে, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, ডোমেস্টিক, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আর এখানে একটা জিনিস দিয়ে দিল যে ওয়েস্ট ওয়াটার কি পরিমাণ তৈরি হয়, সেটা হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই 80% ওয়েস্ট ওয়াটার তৈরি হয়। আমি যদি 100 লিটার পানি আমার আরবান এরিয়াতে দিই, সেখানে 80% ওয়েস্ট তৈরি হবে ওই পানি থেকে, আর 20% শুধু আমি ইউজ করতেছি। এটাই আর কি, এটা আপনাকে ডিজাইন ক্রাইটেরিয়াতে ইউজ করতে হবে। ফ্যাক্টরস ইফেক্টেড টু ড্রাই ওয়েদার ফ্লো, তাহলে কি কি ফ্যাক্টর ড্রাই ওয়েদার ফ্লো কে এফেক্ট করে? রেট অফ ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই যদি কম আসে বা বেশি আসে সেটা এফেক্ট করে। এরিয়া, এরিয়া যদি বেশি হয় তাহলে সমস্যা, বা এরিয়া কম হয়ে গেলে সমস্যা। পপুলেশন গ্রোথ, পপুলেশন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আমার ফ্লোটা কি বেশি হবে। ইনফিল্ট্রেশন অ্যাজ ওয়েল এজ এক্সফিল্ট্রেশন, সেখানে দুটো টার্ম আমরা দেখতেছি, এগুলো সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। ইনফিল্ট্রেশন মানে যেটা ঢুকতেছে, আর এক্সফিল্ট্রেশন মানে যেটা বের হচ্ছে। এগুলো যদি বেশি হয় সেক্ষেত্রে কি হয়? ড্রাই ওয়েদার ফ্লো এফেক্ট হতে পারে। সো আমি এখানে চারটা ক্রাইটেরিয়া পড়ব। এখন দেখবো যে রেট অফ ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই যে রেটটা এটা কেমন হতে পারে। এখানে জাস্ট একটা টেন্টেটিভ ডাটা দিয়ে দিছে, যদি আমার পপুলেশন 20,000 হয় সেক্ষেত্রে আমি 110 গ্যালন পার ডেতে পানি দিলাম, হ্যাঁ। তো সেখানে সেওয়েজ উৎপন্ন হলো 90, অর্থাৎ দেখা গেছে আপনার 30 ইউজ হয়েছে, 30 ইউজ করছি আর 90 কি করলাম? আমার ওয়েস্ট তৈরি হয়ে গেল। সেম ভাবে আমার যদি জনসংখ্যা 20,000 থেকে 50,000 হয়, 110 থেকে 150 গ্যালন পর্যন্ত পানি আমি দিতে পারি, ঠিক আছে, পপুলেশনের জন্য। সেক্ষেত্রে ওয়েস্ট তৈরি হবে 90 থেকে 120। সেম ভাবে জনসংখ্যা বাড়তেছে, আপনার ওয়াটার সাপ্লাই এর পরিমাণটাও বাড়তেছে। 10 লাখের উপরে গেলে পানির সাপ্লাই হবে 240 থেকে 270 গ্যালন, হ্যাঁ, পার ডে। আর এখানে দেখেন যে পার ডে সেভিজ কত হলো? 240 এর জন্য হলো 190, 270 এর জন্য হলো 200, অর্থাৎ 70, মাত্র 70 গ্যালন আমি পানি ইউজ করতেছি এক্স্যাক্টলি। আর বাকি 200 গ্যালন আমার কি হয়ে গেল? ময়লা তৈরি হয়ে গেল, অর্থাৎ ওয়েস্ট তৈরি হয়ে গেল। এটা জাস্ট একটা রেট দেখালো, ঠিক আছে, একটা টেন্টেটিভ রেট। পপুলেশন গ্রোথ, কি পরিমাণ পপুলেশন মানে বাড়তেছে সেটার জন্য ডিজাইনে কি এফেক্ট করে সেই জিনিসটা দেখবো। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান শুড অলসো কনসিডার পপুলেশন ফোরকাস্টিং ফর ডিজাইন পিরিয়ড, আমাকে একটা নির্দিষ্ট ডিজাইন পিরিয়ডে পপুলেশন গ্রোথটাও ক্যালকুলেশন করতে হবে। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট ডিজাইন টু সার্ভ ফর এ পিরিয়ড অফ 30 ইয়ার্স, আমাকে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট 30 বছরের জন্য ডিজাইন করতে হবে। ডিজাইন পিরিয়ড শুড নাইদার বি টু লং অর টু শর্ট, এটা বেশি বড় হতে পারবে না, 30 এর উপরে যাইতে পারবে না, আবার 10 বছরে করতে পারবে না। It should not exceed the useful life of the component structure or equipment, এটা আমি একটা 30 বছরের জন্য একটা শাওয়ার পাইপ বানালাম, সেটা যেন 30 এর বেশি না যায়, ঠিক আছে। Area served, wastewater generated in industrial in residential area depends upon the water supply per capita day, তাহলে প্রতিদিনে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা ডিপেন্ড করতেছে, একটা এরিয়া ডিপেন্ড আপন দ্য টাইপ অফ ইন্ডাস্ট্রিজ, প্রতিদিন কি পরিমাণ পানি যাচ্ছে সেটার উপর। আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি পরিমাণ ওয়েস্ট তৈরি হবে সেটা ডিপেন্ড করবে ইন্ডাস্ট্রির উপর। যেমন প্রোডাকশন হয়, মিল্ক প্রোডাকশন হতে কত টন, এখানে দিল 20,000 টন, 20,000 টন ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, ঠিক আছে। এটা ধরেন মাসিক একটা হিসাব দিল। স্টিলের জন্য হয় কত? প্রায় 2,60,000। সেম ভাবে ব্রেডের জন্য কত, তারপর হচ্ছে আপনার সুগার জন্য, টেক্সটাইল কোম্পানির জন্য কত, এখানে বিভিন্ন কোম্পানিগুলোর জন্য বিভিন্ন মান দিয়ে দিল যে কত টন, কত ভেহিকেল, তারপর হচ্ছে কত কেজি, এভাবে করে একটা ডাটা দিয়ে দিল যে এই পরিমাণ ওয়েস্ট ওয়াটার তৈরি হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলোর জন্য। ইনফিল্ট্রেশনটা কি, যেটা আমরা একটু আগে জেনেছিলাম, ইনফিল্ট্রেশনটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার প্রেসার হায়ার দ্যান দ্য প্রেসার ইনসাইড দ্য সাওয়ার, যদি সাওয়ারের ভিতর অর্থাৎ পাইপের ভিতরে চাইতে যদি গ্রাউন্ডের প্রেসার বেশি হয়, thus গ্রাউন্ড ওয়াটার entered inside the shower known as infiltration, তাহলে দেখা গেছে গ্রাউন্ড থেকে পানি সাওয়ারের মধ্যে ঢুকে গেল। কেন? কারণ গ্রাউন্ডের চাপটা বেশি পাইপের চাপের চাইতে, সো গ্রাউন্ড থেকে পানি দেখা গেছে কি অটোমেটিকলি এই সাওয়ারের মধ্যে ঢুকে গেল, এটাকে বলতেছে ইনফিল্ট্রেশন। দ্য ডেপথ অফ সাওয়ার বিলো দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল, যদি দেখা গেছে সাওয়ারের ডেপথ যদি আমি গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে দিই, কোনো কারণে গ্রাউন্ড ওয়াটারটা উপরে হয়ে গেছে, সাওয়ারটা গ্রাউন্ড ওয়াটারের নিচে পড়ে গেছে, হ্যাঁ, অনেক জায়গা হয় না গ্রাউন্ড ওয়াটার খুব উপরে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে জিনিসটা, তখন ইনফিল্ট্রেশন হয়ে যেতে পারে।
সাইজ এন্ড লেংথ অফ দ্য শাওয়ার, দেখা গেছে সাইজ এবং লেংথের উপরও ডিপেন্ড করবে, ঠিক আছে। দেখা গেছে সাইজ সাইজ আঁকা বাঁকা হয়েছে বা সাইজ অনেক নিচ দিয়ে গেছে, মানে সাইজ এবং লেংথ বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কি ইনফিল্ট্রেশন হওয়ার পসিবিলিটি থাকে। নেচার এন্ড টাইপ অফ সয়েল, দেখা গেছে সয়েলটার নেচারটা কেমন, যদি বেশি ক্লে টাইপ হয় তাহলে ইনফিল্ট্রেশন হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্কম্যানশিপ ডিউরিং লেইং অফ শাওয়ার, দেখা গেছে যে যখন আমি শাওয়ারটাকে প্রতিস্থাপন করব, ওখানে যখন আমি সেটাকে বানাবো, যখন সেটাকে লেইং করব, মানে যে সেটাকে যখন আমি কনস্ট্রাকশন প্রসেসে নিয়ে যে যাব, তখন দেখা গেছে অনেক সময় ওয়ার্কারদের ফিটিংস এর কারণেও কিন্তু ইনফিল্ট্রেশনটা হয়ে যায়। অনেক সময় সঠিকভাবে সেটাকে স্থাপন করে না, ফলে সেখানে ফাঁকা জায়গা থেকে যায়, পুকুর থেকে যায়, সেক্ষেত্রে গ্রাউন্ড থেকে পানি কি হয় ওখানে শাওয়ারে ঢুকে যায়। সো এই ক্ষেত্রে ইনফিল্ট্রেশন গুলো হয়, আমাকে ফ্যাক্টর গুলো মনে রাখতে হবে আর কি। এক্সফিল্ড গ্রাউন্ড, তাহলে শাওয়ারের যদি প্রেসার গ্রাউন্ডের চাইতে বেশি হয়, সেক্ষেত্রে দেখা গেছে শাওয়ার থেকে পানি, ময়লা পানি অনেক সময় লিক হয়ে গ্রাউন্ডে এসে যেতে পারে, হ্যাঁ, মাটিতে এসে যেতে পারে ফল্টি জয়েন্টের মাধ্যমে। সো এটাকে বলতেছে এক্সফিল্ট্রেশন। তাহলে ইনফিল্ট্রেশনের বিপরীত হচ্ছে এক্সফিল্ট্রেশন। There is addition in sewage due to unaccounted private water supplies. So অনেক সময় আমার দেখা যায় যারা একটু রিচ প্রভাবশালী তারা কি করে এক্সট্রা লাইন নিয়ে আনে, ঠিক আছে, এক্সট্রা লাইন ওখানে দিয়ে দেয় যেটা অনুমোদন থাকে না। সেক্ষেত্রে আমার ডিজাইন, আমি তো একটা নির্দিষ্ট ডিজাইন করে ওটাকে কি করছি, সেভেজ লাইনটা পাঠাইছি, তো এক্সট্রা কোনো পাইপ ফিটিং করার কারণে, এক্সট্রা কোনো লাইন দিয়ে দেওয়ার কারণে সেক্ষেত্রে দেখা গেছে পানি বের হয়ে যেতে পারে, ঠিক আছে, ময়লা পানি। An addition in sewage due to infiltration, আচ্ছা, the addition in sewage due to infiltration, তাহলে দেখা গেছে অনেক সময় ইনফিল্ট্রেশনের কারণে এক্সফিল্ট্রেশন হয়ে যেতে পারে। যেমন দেখা গেছে একটা সময় পানির ফ্লো কম ছিল, সেক্ষেত্রে মাটি থেকে আস্তে আস্তে পানি ঢুকছে ভিতরে, যখন পানির ফ্লো বেড়ে গেছে ওই পোর দিয়ে কি হলো, ঠিক এক্সফিল্ট্রেশন হয়ে গেল, ঠিক আছে। ওয়াটার লস ইজ ডিউ টু লিকেজ, তাহলে লিকেজ হলে পানি বের হয়ে যেতে পারে। সাম ওয়াটার ইজ নট এন্টারিং দ্য সিওয়েজ সিস্টেম, গার্ডেনিং গ্যারেজ ফর ওয়াশিং কার্স, কিছু কিছু পানি একদম সিওয়েজের সিস্টেমে ঢুকছে না। যেমন আমি যেটা গার্ডেনিং এর জন্য ইউজ করছি, গ্যারেজে ইউজ করতেছি গাড়ি, সেটা ঠিক মাটি দিয়ে কি হয়ে যাচ্ছে, সিপেজ আকারে চলে যাচ্ছে। সো তখন কিন্তু আর এক্সফিল্ট্রেশন হচ্ছে না। তো আমাকে এই ক্যাটাগরি গুলো মনে রাখতে হবে, এক্সফিল্ট্রেশন জিনিসটা কি, এটা কেন হয়। এখন দেখবো যে ডিজাইন অ্যাপ্রোচের মধ্যে where does the waste water come from, কোত্থেকে আসে, how much waste water flow is there going to be, কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার যাবে, অর্থাৎ ডিসচার্জের মানটা কত, how is the waste water going to be removed and treated, কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আমি সেখান থেকে রিমুভ করব এবং সেটাকে ট্রিট করব, ঠিক আছে। তাহলে আমাকে এই জিনিসগুলো জানতে হবে। সো আমরা দেখি where does the wastewater come from, কোত্থেকে আসে সেই জিনিসগুলো জানবো। টু মেইন ক্যাটাগরিজ, স্যানিটারি ওয়েস্ট ওয়াটার, একটা কমার্শিয়াল ইনস্টিটিউশনাল ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে হচ্ছে পানিগুলো আসে, ওয়েস্ট পানি। তারপর হচ্ছে স্ট্রং ওয়াটার রান অফ, অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির পানিটা রানিং এর কারণে সেটা কি রান অফ করে, তারপর স্ট্রং ওয়াটার রান অফ তৈরি হয়। তাহলে দুইটা সোর্স, একটা হচ্ছে বৃষ্টির কারণে আর একটা হচ্ছে যেটা আমরা হোমমেড তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে স্যানিটারি, এই দুটো হচ্ছে ক্যাটাগরি। কম্পোনেন্টস অফ এ কমিউনিটি ওয়েস্ট ওয়াটার, কমিউনিটি ওয়েস্ট ওয়াটারের কম্পোনেন্ট গুলো কি কি, একটা ছিল ডিস্ট্রিক্ট যেটা স্যানিটারি, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ ফ্রম রেসিডেন্টস এন্ড ফ্রম কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল এন্ড সিমিলার ফ্যাসিলিটিস, তাহলে যেগুলো এই জায়গা থেকে আসতেছে সেটা হচ্ছে ডোমেস্টিক বা স্যানিটারি ওয়েস্ট ওয়াটার। আর ইন্ডাস্ট্রিয়ালটা কি, যেটা শুধু ইন্ডাস্ট্রি থেকে আসতেছে সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, ঠিক আছে। ইনফিল্ট্রেশন ইনফ্লোটা কি সেটা তো আমরা অলরেডি জেনেছি, এটা নিয়ে আর বলার কিছু নাই। স্ট্রং ওয়াটার মানে ওই যে রান অফের কারণে যেটা হয়, পানি হচ্ছে বা স্নো গলে যাচ্ছে সেখান থেকে রান অফ হচ্ছে, ঠিক আছে, সেটাকে স্ট্রং ওয়াটার বলে। ইনফিল্ট্রেশন টু স্যানিটারি শাওয়ার সিস্টেম, এখন ইনফিল্ট্রেশনটা কেন হয় সেই জিনিসটা আবার বলা হয়েছে যে ডিফেক্টিভ পাইপ ডিফেক্টিভ হয়ে গেলে, পাইপের মধ্যে লিকিং থাকলে জয়েন্টের জন্য, তারপর হচ্ছে পুয়ার কানেকশন হলে, তারপর ম্যান হোলের মধ্যে ক্র্যাক থাকলে, ঠিক আছে। তো এই কারণে ইনফিল্ট্রেশন হতে পারে। ইনফ্লো টু শাওয়ার সিস্টেম, ইনফ্লোটা কি তাও সেম, ইনফ্লোটা হচ্ছে পানি সরাসরি ঢুকে যাবে। এটা যদি লিকিং থাকে, রুফ গাটারের সাথে যদি ডাইরেক্টলি ওই শাওয়ারের সিস্টেম যদি কানেক্ট থাকে, মানে আমি অনেক সময় কি করি, রুফে যে পানিটা জমতেছে সেটা সরাসরি শাওয়ারের সিস্টেমে পাইপ দিয়ে কি করি কানেক্ট করে দিই, সেক্ষেত্রে ইনফ্লো হবে। তারপর হচ্ছে সেলার আর ফাউন্ডেশন ড্রেন, ফাউন্ডেশন থেকে অর্থাৎ যে ড্রেন থাকে পাশে যে নালা থাকে সে পানিটা সরাসরি সেভাবে এসে যাচ্ছে, এটাকে ইনফ্লো বলা হচ্ছে। ক্রস কানেকশন থাকলে, ঠিক আছে, কম্বাইন শাওয়ার এবং স্টিম ড্রেনের মধ্যে কি থাকলে, দুটার মধ্যে কানেক্ট থাকলে সেক্ষেত্রে ইনফ্লো হয়ে যেতে পারে। ইয়ার্ড এন্ড এরিয়া ড্রেন,
আপনার উঠান বা এরিয়াতে পানি যেটা জমতেছে সেটা আমরা সরাসরি কি করতেছি, সেভারে সিস্টেম যদি কানেক্ট করে দিই সেক্ষেত্রে ইনফ্লো হতে পারে। কুলিং ওয়াটার ডিসচার্জ ক্ষেত্রে ইনফ্লো হতে পারে। তারপর হচ্ছে কুলিং ওয়াটার ডিসচার্জ মানে ইন্ডাস্ট্রি গুলাতে বড় বড় মেশিন গুলা, বড় বড় প্রোডাক্ট যেগুলো বানাচ্ছে এগুলোকে ঠান্ডা করার জন্য কিছু পানি আমরা ইউজ করি। ওই পানিগুলা যখন ইউজ হয়ে যাবে তারপর সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা ফেলে দিই, সেক্ষেত্রে আপনার ইনফ্লো হতে পারে। ড্রেনস ফ্রম স্প্রিংস এন্ড সোয়াম্প এরিয়া, কোনো ঝর্ণাময় কোনো এলাকা থাকলে সেখান থেকে পানিটা ইনফ্লো হতে পারে। স্ট্রিট ওয়াটার, স্ট্রিট ওয়াশ ওয়াটার, অর্থাৎ আমি রাস্তার মধ্যে গাড়ি ধুচ্ছি, ঠিক আছে, বিভিন্ন জিনিস পরিষ্কার করছি, ওই পানিগুলা ইনফ্লো হতে পারে। স্যানিটারি শাওয়ার ওভারফ্লো, কখন ওভারফ্লো হবে, ঠিক আছে, হেভি রেইন ওভারলোড দ্য সিস্টেম থ্রো ইনফ্লো এন্ড ইনফিল্ট্রেশন ইনটু ক্র্যাকস, ইল ফিটিংস, জয়েন্টস এন্ড লিকি ম্যানহোল। যখন অতিরিক্ত বৃষ্টিপাত হলো তখন ইনফ্লো হয়, বেশি ইনফ্লো হবে এবং ইনফিল্ট্রেশন হয়ে ক্র্যাকের মাধ্যমে গিয়ে ওভারফ্লো তৈরি হবে। টু প্রিভেন্ট হাইড্রোলিক ওভারলোড অফ ট্রিটমেন্ট প্লান্টস, the excessive sewage bypasses the plant and its discharge without treatment. So দেখা গেছে আমার ওভারফ্লো যখন হবে তখন আমি তো পুরো পানি সবগুলো ট্রিটমেন্ট প্লান্টে পাঠাতে পারবো না, সেক্ষেত্রে আমি কিছু পানি ডিসচার্জ করে দিব। ট্রিটমেন্ট প্লান্টে না পাঠিয়ে সেই পানিগুলোকে আমি কি করব, অন্য পাইপ দিয়ে সেগুলোকে মানে নদী, নালা, খালে, বিলে ফেলে দিব। সো এখানে বলা হচ্ছে যে ওভারলোড যখন হয়ে যাবে তখন ট্রিটমেন্ট প্লান্টে পানি আমি পাঠাতে পারবো না বেশিরভাগ। আর ওভারফ্লোটা কখন হবে, যখন অতিরিক্ত ইনফ্লো এবং ইনফিল্ট্রেশন হবে। ইফেক্টস অফ এসএসওএস অর্থাৎ ফ্লোস, এটাকে এসএসওএস, এটার ইফেক্ট অর্থাৎ যদি বেশি ওভারফ্লো হয় সেক্ষেত্রে আমার দুইটা ইফেক্ট হবে, একটা এনভায়রনমেন্টাল আর একটা ফিজিক্যাল। এনভায়রনমেন্টাল কি, নাইট্রেটস এন্ড toxicants may cause algal blooms and harm wildlife. Algal blooms remove oxygen from water, smoothing aquatic life. যেটা বলা হচ্ছে যে নাইট্রেট এবং টক্সিক্যান্টস থাকে এই ময়লা পানিতে, যেটা অ্যালগাল ব্লুম, যেটার কারণে দেখা গেছে বিভিন্ন সবুজ সবুজ অংশ তৈরি হয়ে যায় এই পানির মধ্যে, যেটাকে অ্যালগাল ব্লুম বলে, এবং সেটা ওয়াইল্ড লাইফকে খুব ক্ষতি করে। অ্যালগাল ব্লুম অক্সিজেন রিমুভ করে ফেলে পানি থেকে, ফলে মাছ এবং বিভিন্ন যে পানির মধ্যে আছে জীব আছে এদের ক্ষতি হয় অক্সিজেন যখন রিমুভ হয়ে যায়। ডিক্রিজ ইন ওয়াটার কোয়ালিটি, রেডিউস নাম্বার এন্ড রেঞ্জ অফ প্লান্টস এন্ড ফিশ, ওয়াটার কোয়ালিটি কমে যায়, ফলে পানিতে কি হয়, গাছপালা মরে যায়, পানির ভিতর যেগুলা গাছপালা আছে ছোট ছোট, এবং ফিশ গুলা মারা যায়। সো এনভায়রনমেন্টাল ইফেক্ট হচ্ছে এটা, ওভারফ্লো হতে দেওয়া যাবে না। আর হচ্ছে পাবলিক হেলথ, পাবলিক হেলথ মধ্যে ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ water containing sewage can cause skin, ear infection and gastroenteritis, and cuts become infected. অর্থাৎ যেটা বলতেছে যে স্কিনের, কানের বিভিন্ন ইনফেকশন হতে পারে, বিভিন্ন ডিজিজেস তৈরি হয় এই পানির মধ্যে, যে কি বলে কন্টামিনেন্ট গুলা থাকে এগুলা কিন্তু ফ্লো হতে দেওয়া যাবে না। এটা জাস্ট কোনো একটা সুনির্দিষ্ট ওয়েতে সেটাকে ট্রিট করতে হবে, বা সেটাকে এমন ভাবে ফেলতে হবে যেন সেটা অন্য এনভায়রনমেন্টের যেন কি ক্ষতি না করে। ইলনেস রেজাল্ট ফ্রম ইটিং ফিশ, ওই ফিশ গুলা যদি আমরা খেতে থাকি, ওই ফিশ গুলা কিন্তু ওই যে ময়লাগুলা খেয়েছিল, আর ওই ময়লাতে বিভিন্ন কন্টামিনেন্ট ছিল, সো সেক্ষেত্রে আমাদেরও কি ইনলেস হয়ে যাবে। ইনহেলেশন এন্ড স্কিন অ্যাবজর্পশন ক্যান অলসো কজ ডিজিজেস, এটার ক্ষেত্রে আমাদের স্কিনের সমস্যা হতে পারে, আমাদের শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। how much wastewater flow is there going to be, কি পরিমাণ পানি সেখানে যাবে, কি পরিমাণ ফ্লো হবে। small residential district wastewater flow determined based on population density, average per capita contribution of wastewater, অর্থাৎ বলা হচ্ছে কি পরিমাণ পপুলেশন আছে একটা রেসিডেন্সিয়াল এলাকায়, সেই পপুলেশনের উপর ডিপেন্ড করবে, যদি কম থাকে সেক্ষেত্রে পানির ফ্লোটা হবে কম। লার্জ রেসিডেন্সিয়াল এরিয়ায় wastewater flow developed based on land use area and anticipated population density. Typically, rates are based on wastewater flows from nearby areas. তাহলে লার্জ যদি রেসিডেন্সিয়াল এরিয়া বড় হয়ে যায় সেক্ষেত্রে পানির আমরা ল্যান্ড ইউজটাও করতেছি বেশি, অর্থাৎ এরিয়াটাও বেশি ইউজ হচ্ছে, সেক্ষেত্রে পপুলেশন ডেন্সিটিটাও বেশি হবে এবং পানিটাও বেশি হবে, ঠিক আছে, ময়লা পানিটাও বেশি ফ্লো হবে। ইফ ডাটা ইজ আনঅ্যাভেলেবল, কোনো কারণে আমার কাছে ডাটা নাই যে ওখানে কত জনসংখ্যা আছে, সেক্ষেত্রে আমি কি পরিমাণ পানি দিচ্ছি সেটা আমাকে মাথায় রাখতে হবে। 70% ডোমেস্টিক ওয়াটার উইথড্রল রেট ইজ রিটার্ন টু দ্য স্যানিটারি শাওয়ার সিস্টেম, অর্থাৎ আমি যদি 100% পানি দিই তার মধ্যে 70% পানি আমাকে ওয়েস্টেজ হিসেবে দিয়ে দিবে। এই ডাটাটা আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে।
The quantity of sewage product depends upon the quantity of water use. তাহলে কি পরিমাণ সিউয়েজ তৈরি হলো সেটা আমার ওয়াটার ইউজের উপর ডিপেন্ড করবে। বলা হলো যে এভারেজ ডেইলি ফ্লো 70 to 80% অফ এভারেজ ওয়াটার কনজাম্পশন। কি পরিমাণ পানি ফ্লো হবে সেটা হচ্ছে আমার কি পরিমাণ পানি কনজাম্প করছি তার 70 থেকে 80%। ঠিক আছে, তাহলে আমার 100টা পানি 100% পানি আমাকে দিলে তার মধ্যে আমি কি করছি, আমি 70 থেকে 80% পানি কনজিউম করছি, সেই পানিটাই আমার ওয়েস্টেজ হিসাবে চলে যাবে। এটা হলো এভারেজ ডেইলি ফ্লো। তাহলে এভারেজ ডেইলি ফ্লো এডিএফ কে সিওএজ এর কত পার্সেন্ট ধরছে, 75% ধরছে। ঠিক আছে, তাহলে সিওএজ এর 75% হচ্ছে এভারেজ ডেইলি ফ্লো। The flow in sanitary showers vary reasonably seasonably monthly daily hourly for areas of moderate size be expressed as। তাহলে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা মান্থলি ভেরি করতে পারে, ডেইলি ভেরি করতে পারে, আওয়ারলি ভেরি করতে পারে। ডেইলি ফ্লোটাকে ধরলো ম্যাক্সিমাম ডেইলি ফ্লো, ম্যাক্সিমাম কতটুকু যেতে পারে সেটা হচ্ছে এভারেজ ডেইলি ফ্লো এর 1.5 মানে 1.5 ইনটু এভারেজ ডেইলি ফ্লো, এটার 1.5 গুণ। ঠিক আছে, 1.5 ভেরিজ ফ্রম প্লেস টু প্লেস। অনেক সময় দেখা গেছে যে প্লেস টু প্লেস এটা ভেরি করতে পারে। আবার যদি ম্যাক্সিমাম আওয়ারলি বলি এটা কিন্তু ডেইলি, আর যদি আওয়ারলি ক্যালকুলেশন করি তাহলে আমার হবে 2 থেকে 4, অর্থাৎ 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 ও হইতে পারে ডেইলি ফ্লো এ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিক ফ্লো। হ্যাঁ, এটাকে পিক ফ্লো হিসেবে ধরা হয়। তারপর আমরা আসলে ডিজাইন করব কি দিয়ে, ম্যাক্সিমাম ডেইলি দিয়ে নাকি ম্যাক্সিমাম আওয়ার দিয়ে, সেটা আমাদেরকে জানতে হবে। Showers are designed on peak flow basis. So এখানে বলা হলো যে peak flow দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। However, the minimum flow passing through the shower is also important in the design. Minimum যে ফ্লোটা হচ্ছে সেটা আমাকে ডিজাইনে জানতে হবে। Because low flow at velocity reduce concentration may cause silting, অর্থাৎ যেটা হচ্ছে ওই ডিসকম্পোজিশন অথবা সিল্টিং। হ্যাঁ, ময়লা জমে যাবে যদি লো ভেলোসিটিতে যায়, সেক্ষেত্রে মিনিমাম ফ্লোটাও জানতে হবে আমাকে। So the shower must be checked for minimum velocities and their minimum hourly flow. তাহলে মিনিমাম আওয়ারলি ফ্লোতে মিনিমাম ভেলোসিটিটা আমাকে চেক দিতে হবে। জেনারেলি ফর মডারেট এরিয়া দ্য ফলোইং মিনিমাম ফ্লোস মে বি অ্যাজিউমড। তাহলে মিনিমাম ডেইলি ফ্লো হচ্ছে এভারেজ ডেইলি ফ্লো এর 2/3 আর আওয়ারলি ফ্লোটা হচ্ছে 1/3। তাহলে আমি মিনিমামটাও বের করতে পারবো এখন, আর আমি ম্যাক্সিমাম আওয়ারলিটাও বের করতে পারবো। এই জিনিস শিখে ফেললাম, ম্যাক্সিমাম আওয়ার ফ্লো, মিনিমাম আওয়ার ফ্লো। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার এস্টিমেশন, যদি ইন্ডাস্ট্রিয়ালের জন্য হয় সেক্ষেত্রে আমার 85 থেকে 95% ওয়াটারকে আমরা কি করব, রিটার্ন করে দিব। এটাই স্যানিটারি সিস্টেমে, এটাই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 5 থেকে 15% পর্যন্ত পানি ইউজ করবো ইন্ডাস্ট্রিতে, বাকিটা পুরাটাই কি স্যানিটারি শাওয়ার সিস্টেমে চলে আসবে। লার্জ ইন্ডাস্ট্রিজ উইথ ইন্টারনাল ওয়াটার ইউজ প্রোগ্রামস নিড ডাটা টু নো হাউ মাচ ওয়াটার ইজ ইউজড ইন্টারনালি। অর্থাৎ যেগুলো লার্জ ইন্ডাস্ট্রি সেখানে কি পরিমাণ পানি ইউজ করতেছে সেটার জন্য আমাদেরকে ডাটা লাগবে। সেক্ষেত্রে আমি কোনো আন্দাজে এরকম পার্সেন্টেজ ধরতে পারবো না। এটা হচ্ছে যেখানে ইন্টারনাল রিউজ নাই সেক্ষেত্রে 85 থেকে 95 এরা রিউজ করবে না পানিটা, কিন্তু এরা পানিটাকে পুনরায় রিউজ করবে। এই জন্য এটার জন্য আমার এক্সাক্ট ডাটা দরকার। হাইড্রোলিক ডিজাইন হবে শাওয়ার। হাইড্রোলিক ডিজাইন বলতে শাওয়ারের ক্রস সেকশন কেমন হবে, ফ্লো কেমন হবে, এগুলো। হাইড্রোলিক ডিজাইন মিন্স ফাইন্ডিং আউট দেয়ার সেকশনস এন্ড গ্রেডিয়েন্টস। ঠিক আছে, তাহলে সেকশন বের করা, তাদের গ্রেডিয়েন্ট বের করা। Domestic industrial wastewater contains lot of suspended colloidal and dissolved impurities. ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের মধ্যে সাসপেন্ডেড কলোয়েডাল ডিজলভ ইম্পিউরিটিস থাকে। দ্য ভেলোসিটি অফ ওয়েস্ট ওয়াটার ইজ নন সিল্টিং নন সোরিং ভেলোসিটি। তাহলে ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে ভেলোসিটিটা যায় সেটা নন সিল্টিং এবং নন সোরিং হতে হবে। ঠিক আছে, যেটা সিল্টিং হতে পারবে না, সোরিং হতে পারবে না, এমন একটা ভেলোসিটি আমাদেরকে নিতে হবে। নরমালি দ্য শাওয়ার সাইজ অফ greater than 0.4 meter is diameter are designed as running 2/3 or 3/4 full of maximum discharge. যদি আমার একটা শাওয়ারের সাইজ 0.4 মিটারের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাকে সেটা এমন ভাবে দিবে, ডিজাইনটা দিবে যেন সেটা 2/3 অথবা 3/4 ফুল ম্যাক্সিমাম ডিসচার্জ যেতে পারবে। তাহলে আমার একটা ফুল ম্যাক্সিমাম ডিসচার্জের 2/3 অথবা 3/4 দিতে পারবে কখন, যদি আমার ডায়ামিটার 0.4 মিটারের বেশি হয়ে যায়। ফ্রিবোর্ড কেন দিব, একটা ওয়েস্ট ওয়াটার শাওয়ারের মধ্যে আমি কেন ফ্রিবোর্ড দিব? লো এস্টিমেট অফ ম্যাক্সিমাম ফ্লো। আচ্ছা, ফ্রিবোর্ডটা বেসিক্যালি ফ্যাক্টর অফ সেফটি হিসেবে আমরা দিই যেন লো মানে ম্যাক্সিমাম ফ্লো এর লো এস্টিমেট করতে পারে। ইনফিল্ট্রেশন অফ স্ট্রং ওয়াটার ডিউ টু ইলিগাল কানেকশন এন্ড আন্ডার ওয়াটার penetration through cracks, leaky joint, etc. যেন ইনফিল্ট্রেশনটা কম হয়। আনফোরসিন ইনক্রিজ ইন পপুলেশন কন্ট্রিবিউটিং শাওয়ার বাই প্রাইভেট ওয়াটার সাপ্লাই। আর ফ্রিবোর্ডটা অনেক সময় প্রাইভেট ওয়াটার সাপ্লাইয়ের জন্য কি ইউজ করা হয়। তাহলে ফ্রিবোর্ড সম্পর্কে জানলাম কেন দেয়। এখন আমরা হাইড্রোলিক ডিজাইনের বিভিন্ন ফর্মুলা জানবো।
যেমন প্রথম ফর্মুলাটা হচ্ছে চেজিস ফর্মুলা, আমরা অলরেডি ফ্লুইড মেকানিক্সে শিখে এসেছি। V equal to C root over RS, এটা দিয়ে আমরা ভেলোসিটি বের করব। একটা পানির এভারেজ ভেলোসিটি পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে ক্লোজ পাইপ, সেটার জন্য V equal to C root over RS এটা ইউজ করা হয়। আরটা কি, আরটা হচ্ছে ওই আরটা হচ্ছে রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস। এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আর সিটা চেজিস কনস্ট্যান্ট সি এর জন্য। আর এখানে আছে কাটার্সের ফর্মুলা, কাটার্স মানটা জানতে হবে, সাইজ লোব অথবা এন এর মান হচ্ছে রাফনেস হবে, আর এস এর মান ব্যাচ লোবের মান জানতে হবে, মানটা পেয়ে যাবে। তো সি এর মানটা এখানে বসাই দিলে আপনি টোটাল করেন। আরেকটা ফর্মুলা আছে, আপনি কে এর মান এবং আর এর মান বসালে সি এর মানটা পেয়ে যাবেন, সি যেটা কনস্ট্যান্ট ছিল আর কি। সো কে এর মানটা এখান থেকে 4 থেকে পাবো, আর হাইড্রোলিক রেডিয়াসটা তো চ্যানেলের ক্রস সেকশন থেকে, সেটার এরিয়া ওয়েটেড এরিয়াটা উপরে বসাবো, সরি এরিয়াটা টোটাল এরিয়াটা উপরে বসাবো, আর নিচে ওয়েটেড পেরিমিটার বসালে হাইড্রোলিক রেডিয়াসটা পেয়ে যাবে। সো আর এর মানটা ওখান থেকে বসাবো চেক ক্রস সেকশন থেকে, আর কে এর মান বসাবো 4 থেকে। কার মান কত, যেমন স্মুথ ব্রিক এবং কনক্রিটের জন্য কে এর মান হবে 0.2। যদি স্মুথ ব্রিক কনক্রিটের তৈরি হয় কোনটা, ওই আপনার চ্যানেলটা, তখন 0.29 ইউজ করব, সেখানে সি এর মানটা বের হয়ে যাবে। তারপর আমরা ভি ইকুয়াল টু সি তে বসাই দিব মানটা। এরপর ম্যানিংস এর ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আছে ম্যানিংস এর ইকুয়েশন, এখান থেকেও ভি অর্থাৎ ভেলোসিটি কত সেটা বের করা যাবে। সেক্ষেত্রে আমাকে এন এর অর্থাৎ কোফিসিয়েন্টটা, রাফনেস কোফিসিয়েন্টটা বসাতে হবে, এন এর মান, আর এর মান হাইড্রোলিক রেডিয়াস এর মান বসাতে হবে, আর এখানে এস এর হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বসাতে হবে। এই মানগুলো বসাই দিলে আমাকে কি, আমি ভেলোসিটিটা পেয়ে যাই। তো ম্যানিং এর জন্য আপনার এখানে মান দিয়ে আছে, ম্যানিংস রাফনেস রোবোসা থেকে পাবো এখন ওই মানটা। বিভিন্ন ম্যাটেরিয়ালস এর পাইপ আছে, প্লাস্টিক পাইপ হলে আপনার যদি ইন্টেরিয়র সারফেস হয় তাহলে 0.001 0.011, আর যদি এয়ার ইন্টেরিয়র হয়, এটা হচ্ছে গুড ইন্টেরিয়র, এটা হচ্ছে কি ফেয়ার মানে আরো ভালো, তখন 0.00। অর্থাৎ একই মান প্রায় কাছাকাছি। এই মানগুলো ইউজ করবো কিসের জন্য, এন এর মান 4 থেকে থেকে। দ্য ভ্যালু ফর লাইন চ্যানেল ইজ বিটুইন 0.02 থেকে 0.025, ঠিক আছে। ভ্যালুটা এই মানের মধ্যে ভেরি করবে। আচ্ছা, এটা হচ্ছে লাইন চ্যানেল, যদি চ্যানেলটা লাইন হিসেবে থাকে তাহলে এই চারটা হচ্ছে কি আমার এন এর মানের জন্য দেখানো হলো। The maximum quantity of sewage generated per day is estimated as product of forecasted population at the end of the design period. Consider in per capita sewage generation and approximate peak factor. তাহলে ম্যাক্সিমাম যে সেভেজটা তৈরি হচ্ছে কিউম্যাক্স, এটা ডিপেন্ড করবে এভারেজ ডিসচার্জ সাথে পিক ফ্যাক্টরের উপর। তাহলে এভারেজ ডিসচার্জের সাথে যদি আমি পিক ফ্যাক্টর গুণ করি তাহলে আমি ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো। সো এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা খাতা লিখে রাখি যে ম্যাক্সিমাম ইকুয়াল টু এভারেজ ইনটু পিক ফ্যাক্টর। এখন আমি এভারেজ কিভাবে পাবো সেটা জানতে হবে। এখন এভারেজটা হচ্ছে 75 থেকে 80% ওয়াটার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাব্লিউ মানে কি, এভারেজ উইকলি। তাহলে আমি এভারেজ উইকলি থেকে এভারেজ ডেইলিতে চলে যাব। তাহলে ডেইলির উপর যদি চলে যায় তাহলে হচ্ছে 0.8 গুণ করতে হবে। তাহলে এভারেজ উইকলি ইকুয়াল টু হবে 0.8 কিউ এভারেজ, ঠিক আছে। আচ্ছা, the increase in population also results in increase in per capita water demand and hence per capita production of sewage. So population যদি বাড়তে থাকে আমার ওয়াটার ডিমান্ডটাও বাড়তে থাকবে। তাহলে আমাকে এভাবে করে ম্যাথ বের করতে হবে। ম্যাক্সিমাম বের করব আমি এভারেজ উইকলি থেকে পিক ফ্যাক্টর গুণ দিয়ে, আর এভারেজ উইকলি কিভাবে পাবো, 0.8 ইন্টু কিউ এভারেজ। তাহলে এইটা এই মানটা গুণ দিয়ে এভারেজ পাবো, এই এভারেজের সাথে পিক ফ্যাক্টর গুণ দিয়ে আমি ম্যাক্সিমাম ডিসচার্জটা পাবো। তাহলে আমি ইকুয়েশন গুলো জানলাম। এখন আমি একটা গ্রাফ দেখবো যেটা আমাকে দেখাচ্ছে যে আমার ওয়েস্ট ওয়াটার প্রোডাকশন গুলা কেমন এবং ওয়াটার ডিমান্ড কেমন। দেখা গেছে যে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত পানির ফ্লোটা খুবই কম, ঠিক আছে। ওয়াটার ডিমান্ডটা কম, মানে আমি পানি সাপ্লাই দিলাম না, ওয়েস্ট তৈরি হলো কম। তাহলে এটা হচ্ছে ডটটা ওয়েস্ট আর এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। এখন সকাল 6টা থেকে দেখা গেছে সকাল 12টার কাছাকাছি সময়ে পানিটা কি, পানির ডিমান্ডটা বেড়ে গেল। তাহলে আমি পানি বেশি দিচ্ছি আর ওয়েস্টও তৈরি হওয়া শুরু করলো, ঠিক আছে। আস্তে আস্তে ওয়েস্ট তৈরি হলো। তো বেশি ওয়েস্ট তৈরি হলো কোন সময়, দুপুর 12টা থেকে, তখন হচ্ছে গোসল করা হয়, তারপর কাপড় চোপড় তৈরি, দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওই সময় ওয়েস্টটা তৈরি হলো বেশি। হ্যাঁ, পানির ডিমান্ডটা 12টা থেকে 4টা পর্যন্ত একটু কম ছিল। এরপর বিকাল 4টা থেকে দেখা গেছে
রাত 10টা পর্যন্ত পানির ডিমান্ড ভালোই ছিল এবং ওয়েস্টও তৈরি হলো। এই গ্রাফটা দিয়ে বোঝাচ্ছে পানির ডিমান্ড কি পরিমাণ পানি দিচ্ছি, সাথে কি পরিমাণ ওয়েস্ট তৈরি হলো সেটা। আর যদি আমি দুটাকে অ্যাভারেজ করে দিই তাহলে হবে এরকম, আমি 40 পর্যন্ত পানি দিলাম, আমার ওয়েস্ট তৈরি হলো এরকম। এটা জাস্ট এভারেজ একটা মান দেখালো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কি ভেরিয়েশন ইন সিভেজ ফ্লো। তাহলে সিভেজ ফ্লো ভেরিয়েশনটা দেখালাম, ঠিক আছে? এই ফিগারটা মাথায় রাখবেন। কি কি ফ্যাক্টরগুলো স্ট্রং ওয়াটারকে এফেক্ট করে সেটা জানতে হবে। কোয়ালিটি, স্ট্রং ওয়াটার কোয়ান্টিটি বা কোয়ালিটি বলেন, সেটা কি কোন কোন জিনিসগুলা এফেক্ট করে? area of the catchment, slope and shape of the catchment, porosity of the soil, obstruction in the flow and of the water as we fill. আচ্ছা, ক্যাচমেন্টের এরিয়া যদি বেশি বড় হয় সেক্ষেত্রে আমার কোয়ান্টিটি, হ্যাঁ, ওয়েস্ট ওয়াটারের কোয়ান্টিটিকে এফেক্ট করতে পারে। স্লোপ এবং শেপ অফ দ্য ক্যাচমেন্ট, যদি দেখা গেছে স্লোপ এরিয়াটা অনেক উপরে আছে বা এরিয়াটা অনেক নিচে আছে, সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি মানে কি পরিমাণ পানি যাবে সেটা, কি পরিমাণ ওয়েস্ট যাবে সেটা এফেক্ট হতে পারে। সয়েলটা যদি নরম হয় বা বেশি শুকনা হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তারপর অবস্ট্রাকশন ইন দ্য ফিল্ড, যদি কোনো কারণে আপনার ফ্লো এর মাঝখানে কোনো একটা ট্রি পড়ে গেল, হ্যাঁ, সাওয়ারের সিস্টেমের মাঝখানে কোনো একটা ফিল্ড গার্ডেন পড়ে গেল, সেক্ষেত্রে কি এফেক্ট করতে পারে। ইনিশিয়াল স্টেজ অফ ক্যাচমেন্ট এরিয়া উইথ রেসপেক্ট টু উইটনেস, তাহলে ওই ক্যাচমেন্ট এরিয়ার আশেপাশে এলাকা যদি বেঁচা থাকে। ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন অফ রেইনফল, রেইনফল যদি বেশিক্ষণ ধরে হয়, ঠিক আছে, অনেকক্ষণ ধরে হয়, সেক্ষেত্রে সমস্যা। টেম্পারেচার হিউমিডিটির উপরে ডিপেন্ড করবে। নাম্বার এন্ড সাইজ অফ ডিচেস প্রেজেন্ট ইন দ্য এরিয়া এক্সেট্রা, তাহলে কি পরিমাণ ডিচ আছে, যেখানে পানি জমা থাকে সেটাকে ডিচ বলা হয়। তো ওই এরিয়া গুলোতে কি পরিমাণ আছে সেটাও ডিপেন্ড করতেছে। তো এই ফ্যাক্টর গুলাই কি করে কোয়ান্টিটি অফ স্ট্রং ওয়াটারকে এফেক্ট করতে পারে। রেইনফলটা কিভাবে আমরা মেজার করি? রেইনফলটা আমরা মেজার করি রেইন গজের মাধ্যমে, ঠিক আছে? সেখানে পানি কি পরিমাণ পানি জমা হচ্ছে সেই রেইন গজের মাধ্যমে পানিটা মেজার করে। The rainfall intensity is usually expressed as millimeter per hour or centimeter per hour. তাহলে এটা কিভাবে মিলিমিটার পার আওয়ার অথবা সেন্টিমিটার পার আওয়ারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। The rain gauge used can be manual recording type or automatic recording rain gauge. So এটা দুই ধরনের হতে পারে, একটা ম্যানুয়াল টাইপ অথবা একটা অটোমেটিক রেকর্ডিং গজ। সো এই গজ নিয়ে আমরা বেশি কিছু করবো না, এগুলো আমরা হাইড্রোলিক্সে করবো। হাইড্রোলিক্স যে কোর্সটা আছে ওখানে রেইন গজ নিয়ে আরো ডিটেইলস বলা হবে। আমরা এখন চলে যাব আরো কিছু সূত্র আমাকে জানতে হবে, যে এস্টিমেটিং পিক স্ট্রং ডিসচার্জ। তাহলে পিক যে ডিসচার্জটা সেটা কিভাবে বের করব, আরো কিছু ফর্মুলা আমরা জানবো। এটার জন্য রান অফ এর উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? ইকোনমিক্যাল ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি মাস্ট বি চুজেন ফর ডিজাইন অফ ড্রেন। ইকোনমিক্যাল ভ্যালু গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ম্যাক্সিমাম স্ট্রং ডিসচার্জ অফ রেইনফল ইন সাওয়ার, স্ট্রং রান অফটা কি? একটা সাওয়ারে রেইনফল অথবা স্ট্রং ডিসচার্জটা যদি ম্যাক্সিমাম হয় সেটাকে স্ট্রং রান অফ বলা হয়। আচ্ছা, এস্টিমেটিং পিক রান অফ। এখন আমি যে পিক রান অফ কথাটা আসছে, যে পিক রান অফটা কিভাবে বের করব, এটা প্রিসাইসলি ডিটারমাইন করা সম্ভব না, এটা এম্পিরিক্যাল ফর্মুলার সাহায্যে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা 50 হেক্টরের যদি কম হয়, যদি কোন একটা এরিয়া 50 হেক্টরের কম হয়, সেক্ষেত্রে রেশনাল মেথড ইউজ করা ভালো। তাহলে দুইটা মেথড, একটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা আর একটা হচ্ছে রেশনাল মেথড। আমরা দেখবো সবগুলা। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে বেশি ইউজ করা হয় বড় লার্জ এরিয়া ক্ষেত্রে। তাহলে এই যে পিক রান অফটা কেন দরকার? আমার কি পরিমাণ সর্বোচ্চ পানি, ময়লা পানি যাচ্ছে সেটার জন্যই দরকার। আমরা এর আগে অনেকগুলো ফর্মুলা শিখে এসেছি, চেজিস ফর্মুলা, চেজিস ফর্মুলা, ম্যানিংস ফর্মুলা, এগুলো হচ্ছে জাস্ট কিসের জন্য? ক্রস সেকশনের জন্য। এগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক্স, সাওয়ারের হাইড্রোলিক্স জানার জন্য। আর এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি ডাইরেক্ট ডিসচার্জের সূত্র, ঠিক আছে? সবগুলো কিউ ইকুয়াল টু থাকবে। আমরা এর আগে কিউ ইকুয়াল টু পড়েছি, এখন আরো কিছু থাকবে। এখানে একটা নতুন ডেফিনিশন দেখলাম, যে টাইম অফ কনসেন্ট্রেশন, দ্য পিরিয়ড আফটার হুইচ দ্য এন্টায়ার এরিয়া স্টার্ট টু কন্ট্রিবিউটিং টু রান অফ। প্রথমে বৃষ্টি পড়লে বৃষ্টিটা কি মাটি অবজর্ভ করে ফেলবে, তাহলে এরপর এমন একটা পিরিয়ড আসবে, এরপরে বৃষ্টি পড়লে বৃষ্টিটা কি হবে, সরাসরি রান অফ তৈরি করবে, অর্থাৎ চলে আসবে। ম্যাক্সিমাম রান অফ শ্যাল বি অবটেইনড ফ্রম দ্য রেইনফল হ্যাভিং ডিউরেশন ইকুয়াল টু দ্য টাইম অফ কনসেন্ট্রেশন। তাহলে এন্ড দিস ইজ কল্ড ক্রিটিক্যাল রেইনফল ডিউরেশন। তাহলে যে সময়টা থেকে ম্যাক্সিমাম রান অফ তৈরি হওয়া শুরু করবে, সেই ডিউরেশনটাতে টোটাল সেই ডিউরেশনটাকে বলা হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন, এবং এটাকে ক্রিটিক্যাল রেইনফল ডিউরেশন বলে। আমরা দেখবো যে টাইম অফ কনসেন্ট্রেশন জিনিসটা কি, তা নিয়ে আমরা কি একটা ইকুয়েশন বের করব, টাইম অফ কনসেন্ট্রেশন। এখানে বার্জেস ফর্মুলা আছে, যেটা দিয়ে ম্যাক্সিমাম ডিসচার্জ বের করা হয়।
Q equal to 19.6 and L to the power 2/3 যতগুলো ফর্মুলা আছে সবগুলো লিখে ফেলবেন, ঠিক আছে? এগুলো দিয়ে ম্যাথ করতে হবে, এক একটা ফর্মুলা ইউজ করে। এমটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, যেটা স্কয়ার কিলোমিটারে বসানো হয়। তাহলে আমার একটা ডাটা যদি অন্য এককে থাকে সেটাকে স্কয়ার কিলোমিটারে নিয়ে যাইতে হবে, কারণ এম এর মানটা স্কয়ার কিলোমিটারে বসাতে হবে, এল এর মানটা কিলোমিটারে বসাতে হবে, ঠিক আছে? এভাবে করে আমি এখানে এম এর মান, এল এর মান, টোটাল ড্রেনেজ লাইন, অর্থাৎ এখানে একটা ক্যাচমেন্ট এরিয়া আছে যেখানে পানি পড়ে আপনার রান অফ তৈরি করলো, সেই ক্যাচমেন্ট এরিয়ার টোটাল লেন্থটা বসাবো কত কিলোমিটার, এবং সেখানে টোটাল এরিয়াটা কত সেটা বসাবো এম এ। তাহলে লেন্থ বসাবো আর এরিয়া বসাবো, সেখান থেকে আমি কিউ পেয়ে যাব, ডিসচার্জটা পেয়ে যাব। হ্যাঁ, রাইভিস ফর্মুলা ইকুয়াল টু সিএম 2/3। রাইভিস ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে পারি, কিউটা বের করতে পারি, কি পরিমাণ ডিসচার্জ আসবে। সেখানে আমাকে সি এর মান বসাতে হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু। সেখানে আমরা এই টেবল থেকে সি এর মানটা পাবো। 24 কিলোমিটারের ভিতরে থাকলে একরকম, বাইরে থাকলে আরেক রকম, ছোট হিলি এরিয়ার জন্য একরকম। সেক্ষেত্রে সি এর মানটা এখানে বসাবো, এম এর মানটা কিলোমিটারে বসাবো, স্কয়ার কিলোমিটারে, তাহলে আমরা কিউ এর মানটা পাবো। ইংলিশ ফর্মুলা বলতে কিউ ইকুয়াল টু এত বাই এত, এখানে আমরা এম এর মানটা বসালেই হবে, শুধু ক্যাচমেন্ট এরিয়াটা বসালেই আমরা কিউ এর মানটা পেয়ে করব, ঠিক আছে? প্রত্যেকটা ফর্মুলায় আছে যে ডাটাটা দেয়া থাকবে। পিক রান অফ বের করতে হবে এই ম্যাথে। ফাইন্ড আউট দ্য পিক রান অফ। আপনাকে টোটাল কত হেক্টর এরিয়া সেটা দেয়া আছে। ক্রিটিক্যাল রেইনফল ইন্টেন্সিটি, হ্যাঁ, কি পরিমাণ পানি পড়ছে, রেইনফলের পরিমাণটা দিয়ে দিল। আপনাকে কি পিক রান অফটা বের করতে হবে। সো আপনাকে ফর্মুলাগুলো ইউজ করে কি করতে হবে, এখানে রান অফ কোএফিসিয়েন্ট সি এর মানও দিয়ে দিয়েছে, তাহলে আপনাকে কি বের করতে হবে, পিক রান অফটা বের করে দেখাতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে। আরেকটা অঙ্ক দিয়ে আছে, এটা তো পিক রান অফ বের করতে হবে। সেখানে আপনার এরিয়া দিয়ে আছে 300 হেক্টর, তারপর হচ্ছে টোটাল কত ওয়াটার যাচ্ছে সেটা দিছে 200 এলপিসিডি। আপনাকে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ফর হুইচ শাওয়ার অফ সেপারেট সিস্টেম শুড বি ডিজাইন, আচ্ছা, ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের জন্য কিরকম শাওয়ার ডিজাইন করতে হবে, আর স্টর্ম ওয়াটারের জন্য কিরকম সেপারেট শাওয়ার ডিজাইন করতে হবে, সেটা আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিজাইনের মধ্যে চলে গেল। এই ডিজাইনটা আমরা লাস্ট পর্যন্ত করব। এই অ্যাসাইনমেন্টটা করবেন যখন লাস্টের ম্যাথগুলো বুঝবেন তখন, ঠিক আছে? আমরা লাস্ট ম্যাথ পর্যন্ত করব, তারপর আপনাকে এইগুলো বাড়িতে করে ফেলতে হবে অ্যাসাইনমেন্টটা। আমরা চলে যাই স্টর্ম ওয়াটার বের করার জন্য আর কি কি মেথড আছে সেটা জানতে হবে। যখন আমি স্টর্ম ওয়াটার বের করব, আপনাকে টাইম অফ কনসেন্ট্রেশনটা বের করতে হবে। সো আমরা এই জিনিসটা একটু আগে তো ডেফিনিশনে দেখেছিলাম যে টাইম অফ কনসেন্ট্রেশনটা কি। টাইম অফ কনসেন্ট্রেশন হচ্ছে ইনলেট টাইম প্লাস টাইম অফ ট্রাভেল টাইম। তাহলে কি পরিমাণ সময় লাগলো ঢুকতে এবং কি পরিমাণ সময় সেটা ট্রাভেল করলো, এই দুটা মিলাই হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন। কিসের টাইম অফ কনসেন্ট্রেশন? ওই বৃষ্টি পানির আর কি, বৃষ্টি পড়লো, এখানে পরে কি পরিমাণ, এখানে আসতে আপনার পাইপে আসতে কি পরিমাণ সময় লাগছে সেটা হচ্ছে টাইম অফ। এখানে আসতে লাগলো ধরো 5 মিনিট, এখানে ট্রাভেল করলো 10 মিনিট, সেটা হচ্ছে ট্রাভেল টাইম। তাহলে টোটাল টাইম অফ কনসেন্ট্রেশন হচ্ছে কত? 5 আর 10 15 মিনিট। এইভাবে করে টোটাল কনসেন্ট্রেশন বের করতে হবে, টাইম অফ কনসেন্ট্রেশন। তাহলে এটা হচ্ছে ইনলেট টাইম, এটা হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন। তো এইগুলো জানলে আমি ম্যাথগুলো করতে পারবো। ইনলেট টাইমটা কি? ইনলেট টাইমটা যত সহজে পাবো। ইনলেট টাইমের জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে এলটা হচ্ছে কি লেংথ, আর এসটা হচ্ছে কি তাও পার্টিকেল লেংথ। দুই ধরনের লেংথ, এটা হচ্ছে স্লোপের লেংথ আর এটা হচ্ছে টোটাল লেংথ। ইনলেট টাইম আর এল হচ্ছে লেংথ, ওভারল্যান্ডের ফ্লোর জন্য যে লেংথ টোটাল, মানে বৃষ্টির পানিটা এখানে পড়লো এখানে আসলো, এই টোটাল এই ডিসটেন্সটাকে ওই বড় হাতের এল বলা হচ্ছে, ঠিক আছে? আর এইচটা কি? টোটাল ফল অফ এই জায়গার মাটি ভূমি থেকে, সরি, ডেটাম থেকে 5 ফিট উপরে ছিল, কিন্তু এই জায়গার মাটি 5 ফিট উপরে না, এই জায়গার মাটি আছে 3 ফিট উপরে। তাহলে আমি মাটির ফল হলো কত? 2 ফিট, ঠিক আছে? তাহলে আপনার এইচ এর মানটা হবে 2 ফিট। এভাবে করে ক্যালকুলেশন করতে হবে। মানে এটা তো স্লোপ এরিয়া, এই জন্য মাটির লেভেলটা নিচে নেমে গেছে। ওইটা ছিল 5 ফিটে ডেটাম থেকে, আর এটা ছিল কি 3 ফিটে। সো ফল হয়েছে কত ফিট? 2 ফিট। তো আমাকে এইচ এর মানটা 2 ফিট ইউজ করতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল ডিসটেন্স। তাহলে আমি এল এবং এইচ এর মান বসিয়ে ইনলেট টাইমটা বের করে ফেলতে পারি। আর টোটাল ট্রাভেল টাইমটা কি? একটা ফ্লোতে, একটা শাওয়ারে ময়লাটা যেতে যে সময় লাগতেছে সেটা হচ্ছে কি টোটাল ট্রাভেল টাইম। আর টোটাল ট্রাভেল টাইমটা পাবো কিভাবে? সেটা হচ্ছে লেংথ অফ ড্রেন ডিভাইডেড বাই ভেলোসিটি ইন ড্রেন। ড্রেনের টোটাল লেংথ কত সেটা জানতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সো টাইম অফ কনসেন্ট্রেশন টিসিটা বের করতে হবে।
আপনার ট্রাভেল টাইমটা বের করতে হবে। ট্রাভেল টাইম হচ্ছে লেংথ অফ রেন আর ভেলোসিটি দিয়ে যদি ভাগ দেই রেনের ভেলোসিটি দিয়ে, তাহলে আমি ট্রাভেল টাইমটা পেয়ে যাব, টাইম অফ ট্রাভেল। আর ইনলেট টাইমটাও পেয়ে যাব আগের ফর্মুলাটা দিয়ে। এরপরে টোটাল টাইম অফ কনসেন্ট্রেশনটা বের করব, ঠিক আছে। রান অফ কোফিশিয়েন্ট, আর একটা কোফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে রান অফ। এটা হচ্ছে কেন হয়, এটা হচ্ছে টোটাল প্রিসিপিটেশন ফলিং অফ অ্যান এরিয়া is dispersed as percolation, evaporation, and storage in pond, reservoir, and surface runoff. Surface runoff এর কারণে যে evaporation, storage, percolation হইতেছে, সেই টোটাল প্রিসিপিটেশনটাকে রান অফ কোফিশিয়েন্ট হিসেবে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। Run off coefficient can be defined as a fraction which is multiplied with the quantity of total rainfall to determine the quantity of rainwater which will reach the shower. The runoff coefficient depends upon the porosity of soil, wetness, and ground cover. তাহলে runoff coefficientটা কিসের উপর ডিপেন্ড করবে, আপনার কি পরিমাণ পানি ওখানে আসতেছে, আর ওই পানিটা আসবে কোত্থেকে, আপনার সয়েলের কেমন, কন্ডিশনটা কেমন, ঠিক আছে, গ্রাউন্ড কভারটা কেমন, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। সো রানঅফ কোএফিসিয়েন্টটা যদি আমরা ফর্মুলা আকারে শিখতে যাই, ইকুয়াল টু এরিয়া ইনটু সি1। মনে করেন অনেকগুলো এরিয়াকে ভাগ করে ফেললাম একটা জায়গায়, প্রথম এরিয়াতে পেলাম সি1 রানঅফ, দ্বিতীয় এরিয়াতে পেলাম সি2 রানঅফ, এভাবে করে প্রত্যেকটা এরিয়ার সাথে রানঅফ গুলো গুণ করে দিব, নিচে থাকবে টোটাল এরিয়া। তাহলে এভাবে করলে আমি কি পেয়ে যাব, টোটাল রানঅফ কোএফিসিয়েন্টটা পেয়ে যাব, ঠিক আছে। আপনাকে এভাবে রানঅফ কোএফিসিয়েন্টটা বের করতে হবে, আর এটা দিয়ে ম্যাথ আসবে অবশ্য। মনে করেন রানঅফ কোএফিসিয়েন্টের জন্য এরকম আপনাকে টেবল দিয়ে দিবে। মনে করেন যে আসফাল্ট পেভমেন্ট, যেখানে আসফাল্ট পেভমেন্ট আছে ওই জায়গায় রানঅফ পাইলেন 0.85 অথবা 0.9, তাহলে আপনাকে 0.9 দিয়ে ওই আসফাল্ট পেভমেন্টের এরিয়া কোণ দিতে হবে। স্টোন ব্রিক্স, গুড ব্লকস পেভমেন্ট যেখানে আছে সেখানে আপনার রানঅফ কোএফিসিয়েন্ট হচ্ছে 0.5 থেকে 7.7, তাহলে ওইখানে কি করবেন, এরিয়া ছিল সেটার সাথে এটা গুণ দিবে। গ্রাভেল রোড ওয়ার্কের সাথে এই সিটা গুণ দিবে, তারপর হচ্ছে গার্ডেন মিডোস এর সাথে এই সিটা গুণ দিবে। গুণ দিয়ে আপনি কি করতে পারলেন, আপনি টোটাল সি এর মানটা বের করে ফেলতে পারলেন, নিচে টোটাল এরিয়া গুলো যোগ হবে শুধু, ঠিক আছে। তাহলে এটা আমরা ম্যাথ করার সময় দেখবো। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি ডিউরেশন বেসড অন লং এক্সপেরিয়েন্স ইন দ্য ফিল্ড। ইন্টেন্সিটি অফ রেইনফল ইজ ডিজাইন, কি মানে কতক্ষণ ধরে, অনেক সময় হয় না একটানা 5 মিনিট বৃষ্টি পড়ে, একটানা 10 মিনিট বৃষ্টি পড়ে, ওই আইটাকে বলা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, ঠিক আছে। এটা হচ্ছে 12 মিলিমিটার পার আওয়ার টু 20 মিলিমিটার পার আওয়ার, এটা রেঞ্জ, ইন্টেন্সিটির রেঞ্জটা হচ্ছে এত। এখন বড় হাতের টি যদি 5 থেকে 20 মিনিট হয় তাহলে এই ফর্মুলা, বড় হাতের টি যদি 20 থেকে 100 মিনিট হয় তাহলে এই ফর্মুলা। তো বড় হাতের টিটা কি, বড় হাতের টিটা হচ্ছে মেইন টাইম, ঠিক আছে। তো মেইন টাইম যদি 5 থেকে 20 মিনিট হয় তাহলে আমি ইউজ করব 75/t+10, আর যদি মেইন টি বড় হাতের টাইম যেটা আছে 20 থেকে 100 হলে তাহলে হবে কি ইকুয়াল টু 100/t+20। সো ইন্টেন্সিটি বের করার জন্য আমরা ম্যাথে দেখবো ফর্মুলাগুলো আসবে, এমপিরিক্যাল ফর্মুলা। কিউ এর মানটা বের করব, অর্থাৎ ডিসচার্জের মান বের করব, দুইটাই একই ফর্মুলা। একটার আনসার আসবে কিসে, মিটার কিউ পার আওয়ারে, আর এটার আনসার আসবে মিটার কিউ পার সেকেন্ডে। সো কিউ ইকুয়াল টু সিআইএ, এই ফর্মুলাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করব। এই ফর্মুলাটাও মোটামুটি আমরা বেশি পরিচিত, এটা আসবেও বেশি। কোএফিসিয়েন্ট অফ রান অফ সিটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ রেইনফল, আমরা একটু আগে যেটা বের করেছিলাম, এটা হচ্ছে টোটাল ড্রেনেজ এরিয়া। তো কিউ ইকুয়াল টু সিআইএ, এটা দিয়ে আমরা কি করতে পারি, ডিসচার্জের মান বের করতে পারি। যদি মিটার কিউ পার সেকেন্ডে বের করতে চাই সরাসরি আমরা 34 দিয়ে ভাগ করে ফেলবো এটাকে। তো এভাবে করে এরিয়া হচ্ছে হেক্টরে, এখানে এরিয়া হচ্ছে মিটারে, এখানে এরিয়া হচ্ছে হেক্টরে, এটা মিলিমিটার পার আওয়ারে আয়ের মান, এখানে সেন্টিমিটার পার আওয়ারে। তো এখানে ডাটাগুলো ভিন্ন আর এখানে ডাটাগুলো ভিন্ন, দুইটা ফর্মুলাই একই কিন্তু ডাটা ইউনিট গুলো ভিন্ন আর কি। ডিকেন্সের ফর্মুলা একটা আছে, ইকুয়াল টু সিএম 3/4, এখানে আপনার এম এর মান ড্রেনেজ এরিয়া ক্যাচমেন্ট এরিয়ার মান বসাইলেন, সি এর কনস্ট্যান্ট মানটা 11.5 যেটা কনস্ট্যান্ট ধরলো, এখানে এক একটা এরিয়ার জন্য সি এর মান দেওয়া হলো। যেমন এটা একটা ইন্ডিয়ার বর্ডার, এখানে দেখা গেল হচ্ছে ইন্ডিয়ার জন্য বাংলাদেশের মানটা ওরা দেয়নি, ইন্ডিয়ার এই অঞ্চলটার জন্য সি এর মান 5, এখানের জন্য সি এর মান 6, এখানে 28, এভাবে করে ভেরি করবে, ঠিক আছে। 4 থেকে আমরা গেল কিউ এর মান, কিউ এর জন্য যত লাস্ট এটা আছে পিক ফ্যাক্টর, আমরা তো পিক ফ্যাক্টরটা কি সেটা জেনেছিলাম, যে পিক ফ্যাক্টরটা ম্যাক্সিমাম ডিসচার্জ বের করার জন্য লাগে। তো পিক ফ্যাক্টরটা বের করতে এই ফর্মুলাটা দিয়ে 1 + 14 / 4 + √3, 1 + 14 / 4 + √p, পিটা হচ্ছে পপুলেশন, যেটা 1000 এ থাকবে। একটা শহরের পপুলেশন 5000 হলে পি এর মান আমি 5 বসাবো, ঠিক আছে। এভাবে করে আমি এইখান থেকে পিক ফ্যাক্টরটা পেতে পারি, অথবা এটাকে এইভাবে সংক্ষেপে লিখা যায়
5/0.167 p টু দি পাওয়ার। সেখান থেকে আমি পিক ফ্যাক্টরটা বের করতে পারবো। শুধু পিক ফ্যাক্টরটা পপুলেশনের উপর ডিপেন্ড করে। is the ratio of maximum flow to the average daily flow in a water। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো এবং এভারেজ ডেইলি ফ্লো এর কি রেশিও, পিকিং ফ্যাক্টরটা। এটা আমি জিজ্ঞেস করব। এখন আমরা ইনফিল্ট্রেশন ইনফ্লোটা জানবো। ইনফিল্ট্রেশন ইনফ্লোটা কেমন, কত হইতে পারে। কিউটাকে ইনফিল্ট্রেশন হিসেবে ধরা হচ্ছে যেটা 24 থেকে 95 হয় মিটার কিউ পার ডে পার কিলোমিটার, ঠিক আছে। অথবা সেটাকে কিউ ইনফ্লোটাকে 0.2 থেকে 30 মিটার কিউব পার ডে পার হেক্টর পার ডে হিসাবে নেওয়া হয়। কিউ ডিসচার্জ ইকুয়াল টু কিউ ম্যাক্সিমাম প্লাস কিউ ইনফ্লো, ঠিক আছে। আচ্ছা, কিউ এল ডিভাইড বাই এল, এখানে এটা ইনফ্লো না, ইনফ্লো হচ্ছে এটা। এখন কিউ এলটা কিভাবে পাবো? কিউ এলটা পাবো কিউ ইনফ্লো, ঠিক আছে, কিউ ইনফিল্ট্রেশন প্লাস কিউ ইনফ্লো থেকে। তাহলে আপনার যে ডিসচার্জটা, সেই ডিসচার্জটা ডিপেন্ড করবে ম্যাক্সিমাম ডিসচার্জ প্লাস কিউ এল বাই এল এর উপর। এখন কিউ এল বাই এলটা কোত্থেকে পাবো? এটা হচ্ছে ইনফিল্ট্রেশন প্লাস ইনফ্লো, এই দুটা থেকেই পাবো। অথবা কিউ ম্যাক্সিমামটা কিভাবে পাচ্ছি, আমরা এটা অলরেডি শিখে ফেলেছি এই ফর্মুলাটা আগে। কিউ ম্যাক্সিমামটা পাবো 0.8 কিউ এভারেজ ইনটু পিক ফ্যাক্টর, এটার উপর থেকে পাচ্ছি, ঠিক আছে। সরাসরি আমরা কিউ ম্যাক্সিমাম বের করতে চাইলে এই ফর্মুলাটা বসাই দেব। আর যদি কিউ ডিসচার্জ বের করতে চাই সেক্ষেত্রে কিউ ম্যাক্স প্লাস কিউ এল বাই এল, এই দুইটা। তাহলে এখানে দুটো পার্থক্য হচ্ছে, এটা ম্যাক্সিমাম আর এটা হচ্ছে ম্যাক্সিমাম না, এটা হচ্ছে জাস্ট এভারেজ ডিসচার্জ। এভারেজ না, এটা জাস্ট শুধু ডিসচার্জ। তাহলে এই দুটো ফর্মুলা আমাকে জানতে হবে। এখন চলে যায় যে মিনিমামটা কিভাবে বের করবো। কিউ মিনিমাম বের করবো 0.2 ইন্টু পি টু দি পাওয়ার 1/3 ইন্টু এভারেজ উইকলি ডিসচার্জ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানেও সেম 1/3 কিউ এভারেজ উইকলি, এটা থেকে আমি কিউ মিনিমাম গুলো পাবো। এখন আসি কোশ্চেনটা। আমাদের ম্যাথ এসে গেছে, ম্যাথ গুলো একটু ভালো করে করতে হবে। আপনাকে এখানে সাভারের জন্য একটা ডিজাইন করতে হবে। 50,000 পপুলেশন দেওয়া আছে, ওয়াটার সাপ্লাই দিচ্ছেন আপনি প্রতিদিন কত লিটার করে? 135 করে, ঠিক আছে। দ্য ক্যাচমেন্ট এরিয়া 100 হেক্টর ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে, আর রান অফ কোএফিসিয়েন্ট এত। আগে যা যা দেওয়া আছে সবগুলো হচ্ছে আপনাকে গিভেন হিসেবে লিখে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে ডিসচার্জ, ডিজাইন ডিসচার্জ কত। হ্যাঁ, কম্বাইন্ড সিস্টেমের জন্য ডিজাইন কত সেটা আপনাকে বের করতে হবে। তো ডিজাইন বলা হয়েছে, কি বলেছে? কম্বাইন্ড সাভার। তো কম্বাইন্ড মানে আপনাকে মনে করতে হবে যে সেখানে ডোমেস্টিকও যাবে, সেখানে স্ট্রং রান অফটাও যাবে, অর্থাৎ স্ট্রং সাভারটাও কাউন্ট করতে হবে এবং ডোমেস্টিক সাভার দুইটা একসাথে কাউন্ট করতে হবে। আপনাকে এখন ডিজাইন করতে হবে, ঠিক আছে। প্রথমে আপনি এভারেজটা বের করলেন, ঠিক আছে। এভারেজ উইকলিটা বের করলেন কিভাবে? কিউ এভারেজ ইনটু 0.8। প্রথমে আপনি মনে করলেন যে আপনার পানি সাপ্লাইয়ের 80% আপনার ওয়েস্ট জেনারেট হলো, এটাই আপনি কনসিডার করলেন। প্রথমে ফার্স্ট অ্যাজাম্পশন গেল। হ্যাঁ, তাহলে আপনি কিউ এভারেজটা কোত্থেকে পাইলেন? কিউ এভারেজ হচ্ছে পপুলেশন ইনটু কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই। এটা আপনি একদিনে কত দিচ্ছেন? 135। তাহলে কিউ এভারেজ হচ্ছে পপুলেশন ইনটু কোয়ান্টিটি। পপুলেশন 50,000, সাথে এত, এগুলো সব গুণ করলে এত মিটার কিউ পার ডে আসে। সেটাকে আপনি কত 24 দ্বারা এবং 60 ইনটু 60 দ্বারা ভাগ দিলে আপনার মিটার কিউ পার সেকেন্ডে এসে যায় মানটা। তাহলে এটা হচ্ছে কিউ এভারেজ উইকলি, এই মানটা আপনি পেলেন। আর এটা কেন বের করলেন? এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিসচার্জ বের করার জন্য, অথবা আপনি ডিজাইন ডিসচার্জ বের করার জন্য আপনি কিউ এভারেজটা বের করলেন, ঠিক আছে। ডিজাইন ডিসচার্জ বের করার জন্য আপনি কিউ এভারেজ বের করলেন। কিউ এভারেজকে আপনার পিকিং ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। এখন আপনি কি পিকিং ফ্যাক্টরটা আপনি কত সেটা বের করেন না। হ্যাঁ, এখানে কনসিডার পিকিং ফ্যাক্টর 2.5, এর আন্দাজে কনসিডার করে ফেলছে। আপনি পিকিং ফ্যাক্টর দেখাচ্ছি, পিকিং ফ্যাক্টর ফর্মুলার মধ্যে আপনি এখানে পপুলেশন পি এর জায়গায় 50 বসাবেন, কারণ এটা হাজারে। তাহলে 50 বসাবেন, 50 এর উপরে 5/1.167। পিকিং ফ্যাক্টর মান যতই আসবে সেটা এখানে বসালাম, বসিয়ে সেটা আপনার কিউ এভারেজ, ঠিক আছে, কি বের হয়ে গেল? ডিজাইন ডিসচার্জ বের হয়ে গেল। যেমন ওরা ম্যাক্সিমামটাকে ডিজাইন ডিসচার্জ হিসেবে কাউন্ট করছে, আমরা এই কাজটাই করছি এতক্ষণ বসে বসে। প্রথমে যে কাজটা করছি, কিউ এভারেজ বের করছি, পপুলেশনের সাথে টোটাল যে ফ্লোটা দিছি সেটা গুণ দিলাম, তারপর এটা বের হয়ে গেল। 0.8 গুণ দিয়ে পিকিং ফ্যাক্টরটা গুণ দিলাম, তারপর স্ট্রমের জন্য বের করতে হবে। আমি এতক্ষণ যেটা বের করছি সেটা হচ্ছে এই স্ট্রম সাভারের জন্য বের করতে চাই। আমার ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু সিআইএ, আর এটা মিটার কিউ পার সেকেন্ডে আনসার আনতে চাচ্ছি, এজন্য আমাকে ইউজ করতে হবে 1/36।
ঠিক আছে, আপনাকে দেখাইছিলাম যে 1/36 কখন ইউজ করবো, যখন মিটার কিউব পার সেকেন্ডে আনসার আনতে চাইবো। তো এখানে আমাকে আই এর মানটা বের করতে হবে। আর আমি ধরে নিলাম যে আপনার বৃষ্টির মান কত, এটা 20 করছি, দেখাচ্ছি আসে 5 থেকে 20 হলে 75, আর 20 এর বেশি 20 মিনিটের যদি বেশি হয় তখন সেক্ষেত্রে 100 ইউজ করতে হবে। সো আপনাকে মনে করি যে বৃষ্টি আধা ঘন্টা, ঠিক আছে, 100 ডিভাইড বাই টি প্লাস 20। সো টি এর মানটা এখানে 30 বসালেন, আপনার আসছে 2 সেন্টিমিটার পার আওয়ার। সো আই এর মানটা এখানে বসাই দিলেন। সি এর মানটা আমরা দেয়া আছে কোশ্চেনে 16, এটার জন্য আর ফর্মুলা করতে হয়নি, আমি কিউ এর মানটা বের করলাম। সো টোটাল ডিজাইন ডিসচার্জ ফর কম্বাইন্ড শাওয়ার কত হবে, স্ট্রম রান অফ প্লাস ডোমেস্টিক রান অফ, এই দুটো জিনিস যোগ করে দিলাম, তাহলে আমি টোটাল ডিজাইন ডিসচার্জ পেয়ে গেলাম। অঙ্কটা কি এখন বুঝতে পেরেছেন কিভাবে করছে? আপনার এই ম্যাথে বলছে হচ্ছে ডিজাইন ডিসচার্জ ফর কম্বাইন্ড সিস্টেম বের করেন। সো ডোমেস্টিকের জন্য আপনার ফর্মুলা হচ্ছে এই কিউ ম্যাক্স ইকুয়াল টু কিউ এভারেজ ইনটু 0.8 ইনটু পিকিং ফ্যাক্টর, সেখান থেকে আমি ডোমেস্টিকের মানটা বের করলাম। এরপর আমি কম্বাইন্ডের জন্য সিআইএ ইকুয়াল টু সিআইএ 1/36, এটা মাল্টিপ্লাই করে স্ট্রমের জন্য বের করলাম। ওভারঅল ডিজাইন ডিসচার্জ ফর কম্বাইন্ড আপনাকে এই সারফেস কভার এরিয়ার জন্য কিছু মান কোএফিসিয়েন্ট দিয়ে আছে, আর আপনার এরিয়াটা দেওয়া আছে 100, আপনার টোটাল পপুলেশন দেওয়া আছে কত 350 জন, আপনার টোটাল সাপ্লাই হচ্ছে 200 করে প্রতিদিন, আর রেইনফল ইন্টেন্সিটি দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 30। এখন আপনাকে কি করতে হবে, এভারেজ কোএফিসিয়েন্ট অফ রান অফটা বের করতে হবে। সো এভারেজ কোএফিসিয়েন্টটা তো এক লাইনের একটা ফর্মুলা, এটা বের করে ফেলতে পারবো, কোএফিসিয়েন্ট বের করে ফেলতে পারবো। কোয়ান্টিটি অফ স্টর্ম ওয়াটার রান অফ, স্টর্ম ওয়াটার রান অফ এর মানটা বের করতে হবে, বাস শেষ, আর কিছুই না। তো স্টর্ম ওয়াটার রান অফ কিভাবে বের করব, তো রান অফ কোএফিসিয়েন্টের সাথে হ্যাঁ আমার এরিয়াটা গুণ দিব, এরিয়ার মান দেওয়া আছে 50, তাহলে 15 ইনটু 80 প্লাস 20 ইনটু 0.4 10 ইনটু 0.5, এগুলো উপরে থাকবে, নিচে থাকবে টোটাল এরিয়ার যোগফল 15 প্লাস 20 প্লাস 10 করলে আমি টোটাল সি এর মানটা বের করে ফেলতে পারবো। তো সি এর ফর্মুলাটা প্রথমে এভাবে লিখবেন, লিখে আপনার এখানে যে ডাটাটা দেওয়া আছে এটা ভুল, এটা একটু কারেকশন করে নেবেন, এখানে কিছু ডাটা এক্সট্রা চলে আসে নেবেন, এখানে শুধু উপরে 3টা গুণ হবে আর নিচে 3টা যোগ হবে। সি এর মানটা পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে হবে, আমাকে এই স্টর্ম ওয়াটার ডিজাইন করতে হবে, রান অফটা বের করতে হবে। প্রথমে স্টর্ম ওয়াটার রান অফের জন্য আমার যে সূত্র কি করবে সিআই, এটা লিখলাম, হ্যাঁ এটাই তো ছিল সূত্র স্টর্ম ওয়াটারের জন্য, কি করবে সিআই এর মানটা বসিয়ে দিয়ে এই সবগুলো ইউনিট একই রেখে বের করে ফেললাম যে 11 মিটার কিউব পার সেকেন্ড, এটা হচ্ছে আমার স্টর্ম শেষ। এখানে 1 নম্বর 2 নম্বর দুটাই বের করে গেছে। এরপর আমাকে যেটা বললো যে ক্যালকুলেট ডিজাইন ডিসচার্জ ফর সেপারেট সিস্টেম, পার্শিয়াল সেপারেট সিস্টেম, কম্বাইন্ড সিস্টেম, আমাকে আলাদা আলাদা করে ম্যাথ করতে হবে। সেপারেট সিস্টেমের জন্য কত ডিসচার্জ যাচ্ছে সেটা বের করতে হবে, পার্শিয়ালের জন্য কত যাচ্ছে সেটা বের করতে হবে, আবার কম্বাইন্ডের জন্য কত সেটা বের করতে হবে। সো পার্শিয়ালের জন্য এখানে ইনফ্লো গুলা বের করতে হবে, ইনফিল্ট্রেশন বের করতে হবে, এখানে একটু ঝামেলা আছে। কম্বাইন্ডের জন্য দুইটা যোগ করতে হবে, আবার সেপারেটের জন্য বের করতে হবে। সো আমরা চলে যাই ডিজাইনের দিকে। হ্যাঁ, আগের মতো করে আমি 80% ধরলাম, টোটাল ওয়েস্ট তৈরি হলো, ঠিক আছে। তাহলে সেখান থেকে কিউ এভারেজ বের করলাম, পপুলেশন ইনটু এরিয়া ইনটু কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই ইনটু 0.8, ডাইরেক্টলি মানটা বের হয়ে গেল। পপুলেশন ছিল 350, এরিয়া ছিল 300 ইনটু, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, সেখানে যে কিউর মানটা বের করছি এখানে ছিল পপুলেশন ইনটু কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই, পপুলেশনের সাথে কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই গুণ করছিলাম, ঠিক আছে। সেখান থেকে কিউ এভারেজটা বের হলো। কিন্তু এই ম্যাথটাতে পপুলেশন ডেনসিটি, ঠিক আছে, পপুলেশন ডেনসিটি কত বলা আছে, পার এরিয়াতে 350 জন করে আছে, সরি পার হেক্টরে 350 জন করে আছে। তাহলে কত হেক্টর, এখানে পার হেক্টর কত লেখা আছে, এই জায়গায় এই জন্যই আমাকে 350 এর সাথে 2 গুণ করতে হয়। আগে আমাকে মানে টোটাল পপুলেশন দিয়ে দিছিল, এই জন্য আমি কি টোটাল পপুলেশন গুণ করছি। এখন কিন্তু প্রতি হেক্টরে কত সেই পার্সেন্টটা গুণ করতে হবে এবং হেক্টরটা গুণ করতে হবে, ঠিক আছে। আমার হেক্টর হচ্ছে 300, তো ডিফারেন্সটা এই জায়গায়, আগে আমাকে টোটাল দেওয়া দিছিল আর এখন টোটাল দেওয়া নাই, প্রতি হেক্টরে কতজন সেটা দেওয়া আছে আর টোটাল হেক্টর দেওয়া আছে। সো এখান থেকে আমি টোটাল পপুলেশন বের করলাম, সাথে আমি কি পরিমাণ পানি সাপ্লাই দিলাম 200 লিটার পার ডে, এটা লিখলাম, আর হচ্ছে 0.8 এত পরিমাণ পানি ওয়েস্ট হলো সেটা লিখলাম। সেখান থেকে আমি টোটাল কিউ এভারেজ কত সেটা বের করলাম, এটা হচ্ছে কিউ এভারেজ উইকলি। এখনো কিন্তু আমার কি বের হয় নাই, ম্যাক্সিমামটা বের হয় নাই, আমি পিকিং ফ্যাক্টর 2 কনসিডার করছে। আপনারা পপুলেশনটা দেয়া আছে, টোটাল পপুলেশন কত হবে সেখান থেকে আপনার ফর্মুলা ইউজ করে পিকিং ফ্যাক্টরটা বের করবেন, করে সেখানে এই জায়গায় বসাই দিবেন। এটা 2 হইতে পারে বা 2 এর কম বেশি হতে পারে,
ঠিক আছে? তো ফর্মুলা ইউজ করে পিকিং ফ্যাক্টর বসাইয়ে আপনি ম্যাক্সিমাম ডিসচার্জ বের করবেন। সো এটা হচ্ছে ডোমেস্টিকের জন্য ম্যাক্সিমাম ওয়াটার ডিসচার্জ মানটা বের হলো। তাহলে আমি স্ট্রমের জন্য বের করলাম, ডোমেস্টিকের জন্য বের করলাম। এখন পার্শিয়ালি বের করার জন্য আমাকে পার্শিয়াল সিপারেট সিস্টেমের জন্য আর কি কি লাগবে সেটা একটু দেখি। আমার রুফ থেকে পেভমেন্ট থেকে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা বের করতে হবে। সো রুফের জন্য দেয়া আছে কোএফিসিয়েন্ট 0.9, পেভ সারফেসের জন্য দেয়া আছে 0.8। তাহলে এরিয়া কত আসছে সেটা বের করতে হবে। আপনার 300 হেক্টরের জন্য আমার পার্সেন্টেজ দিয়ে আছে 15%, তাহলে রুফের জন্য এরিয়া হয় 45 হেক্টর, আর পেভড কোর্ট ইয়ার্ডের জন্য এরিয়া হয় কত 45 হেক্টর। সেটা কি করতে যায়, আমাকে ইনফিল্ট্রেশনটা কাউন্ট করতে হবে পার্শিয়াল সাওয়ার সিস্টেমের জন্য। আপনাকে এই এরিয়াগুলো দেওয়া আছে, ঠিক আছে? পার্সেন্টেজ অফ এরিয়া গুলো দেওয়া আছে পার্সেন্টেজ। তাহলে যে পেভমেন্ট এবং ইয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে 15%, রোডের জন্য দেওয়া আছে 20%, আর রুফেরটা দেওয়া নাই অবশ্য। রুফেরটা ওরা কত ধরলো, একটু পেভমেন্ট এটার জন্য বের করতে হবে। রুফের জন্য ওরা 15% ধরলো, পেভমেন্টটা যা আছে। সো রুফের জন্য ধরলেন এরিয়া আছে 15%, তাহলে টোটাল 300 হেক্টরের জন্য কত হেক্টর হয়, 45 হেক্টর রুফ হয়, আর পেভ কোর্টের জন্য হয় 45 হেক্টর। তাহলে আপনি এরিয়া গুলো বের করলেন। এখন এরিয়া থেকে আপনি এভারেজ কোএফিসিয়েন্ট অফ রান অফটা বের করবেন, ঠিক আছে? তাহলে আপনি কি বের করছেন, রুফের জন্য 45, পেভের জন্য 45। এইখানে এটার জন্য ছিল 0.9, এটার জন্য ছিল 0.8। 0.9 এবং 0.8 গুলো চারটা হয়তো ডাটা মিসিং হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাদের এখানে 1 নম্বরে এটাকে রুফ ধরবেন, ঠিক আছে? 1 নম্বরে এটাকে রুফ ধরবেন এবং রুফের এই মানটা হচ্ছে 0.90 ধরবেন এবং এখানে 15 ধরবেন। এখানে কিছু ডাটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে? এই ডাটাগুলো দেখা যায় কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক করে দিলাম। এখন কিন্তু এখানে 6টা ডাটা আছে, রুফ কত ধরে সবকিছুই ছিল, এতক্ষণ যেটা দেখা যাচ্ছে আগে সেটা কিন্তু আমাকে সব ডাটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমাকে সবগুলো ডাটা ইউজ করতে হবে, কারণ এখানে সবগুলো ডাটা ভিজিবল। তাহলে যে কোএফিসিয়েন্টটা বের করব, 0.9 এর সাথে এত গুণ দিব, 0.8 এর সাথে এত, এটার সাথে এটা, এটার সাথে এত, সবগুলো গুণ দিয়ে নিচে সবটা কিন্তু ঠিকই আছে, নেটটা এখানে ঠিকই আছে, ঠিক আছে? আগে যেটা ভুল বলছিলাম তখন কিন্তু ডাটাগুলো দেখা যাচ্ছিল না, এখন কিন্তু ডাটা সব দেখা যাচ্ছে। এখন আমাকে এভাবে ইউজ করতে হবে। আর এখন যে ম্যাথটা করছি সেখানে আপনাকে রুফ এবং পেভমেন্ট এই দুইটার জন্য মান আমি টোটাল কত হয়ে গেছে, যে তাহলে এভারেজ কোএফিসিয়েন্ট হচ্ছে 0.9 এর সাথে 45 যোগ 0.8 এর সাথে 45 ডিভাইডেড বাই নিচে 45 যোগ 45 টোটাল, তাহলে কোএফিসিয়েন্টটা আসে সি এর মান 0.85। আর এখানে টোটাল ডিসচার্জটা কত আসে, ইকুয়াল টু সিআইএ করলাম ইনটু 36 ডিভাইডেড বাই 36 করে আপনার ডিসচার্জ আসে এত মিটার কিউব পার সেকেন্ড। তাহলে টোটাল ডিসচার্জ ইন দ্য স্যানিটারি শাওয়ার অফ আ পার্শিয়াল সিপারেট সিস্টেম। তাহলে আমাকে যে করতে হবে, পার্শিয়াল সিপারেট সিস্টেমে তোলা পানি আসে কত, মানে ওয়েস্ট পানি আসে এত এবং 0.3388, এটা হচ্ছে ওই যে ডোমেস্টিক থেকে যেটা আসছে সেটা। তাহলে পার্শিয়াল সিস্টেমে কি আসে, ডোমেস্টিকের ওয়াটারটা আসবে, সাথে রুফ এবং পেভমেন্ট থেকে যে পানিটা আসে সেটা পার্শিয়ালি এসে যাবে। সো আমি কি করলাম, টোটাল পানিটা ওয়েস্ট পানিটা যোগ করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমার টোটাল স্ট্রং রান অফ আসে কত, 11। তাহলে বাথরুম ওয়াটার ড্রেন, তাহলে স্ট্রং ওয়াটার ড্রেনে টোটাল কত হবে আমার ডোমেস্টিক থেকে এবং রান অফ থেকে। আচ্ছা, আমার রেন টোটাল যে রেনটা ছিল, টোটাল রেন ছিল 11 থেকে অলরেডি পার্শিয়াল সিস্টেমে 6.375 পানি চলে গেছে, যেটা রুফ থেকে এবং পেভমেন্ট থেকে আসছিল, সেখান থেকে বাদ দিলে আর রেনফল থাকে কত, পয়েন্ট এত। তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং স্ট্রম ওয়াটার ড্রেন। তাহলে এই ডেটাটা আমাকে রাখতে হবে কাজে, কারণ কি আমি যখন সিস্টেম ডিজাইন করব তখন আমি এই ডেটাটা অবশিষ্ট রাখবো। তাহলে রুফ থেকে এবং পেভমেন্ট থেকে যে পানিটা আসছে সেটা আপনার ডোমেস্টিকের সাথে অ্যাড করে দিয়ে পার্শিয়াল সিপারেট সিস্টেমের জন্য ডিজাইন করে ফেললাম, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ। এখন আপনি সিস্টেমের জন্য করলেন, কম্বাইন্ড সিস্টেমের জন্য তাহলে কত হবে, কম্বাইন্ড সিস্টেমের জন্য আমি টোটাল যেটা বের করলাম 0.3388 এই দুটো যোগ করে দিলাম, তাহলে কম্বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? আর সেপারেট হলে কি, এটার জন্য একটা পাইপ হবে এবং 11 জন্য একটা পাইপ, পার্শিয়াল তিনটার জন্য আমি টোটাল ডিসচার্জ গুলো বের করে দিলাম। এগুলোই হচ্ছে আমার ডিজাইনের অঙ্ক।
এখন যে ম্যাটটা আছে এখানে বলা হলো 50,000 মানুষ আছে, পাইপের টোটাল 200, পাইপের টোটাল 120 লিটার পার ডেতে পানি যায়, এবং ইনফিল্ট্রেশন, এটার ইনফিল্ট্রেশন রেট আই এর মান দিয়ে দিছে এত মিটার কিউব। তারপর এটা 80% পানি ওয়েস্ট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এটার ইনফ্লোটা নেগলেক্ট করতে বলছে, এটার জন্য কিউ ডিসচার্জ এবং কিউ মিনিমাম বের করতে হবে, কিউ ডিসচার্জ বের করতে হবে। সে যে ডাটাগুলো দেওয়া আছে এখান থেকে আমি এভারেজ উইকলি ডিসচার্জ বের করলাম 0.8 ইন্টু কিউ এভারেজ পাইলাম টোটাল পপুলেশনের সাথে প্রতিদিন কি পরিমাণ পানি যাচ্ছে সেটা গুণ করে দিয়ে, ঠিক আছে। তাহলে কিউ এভারেজ বের করে ফেললাম। একটা অঙ্ক শেষ, এখানে ক্যালকুলেট দ্য এভারেজ ডোমেস্টিক, হ্যাঁ, ডাব্লিউ ফ্লো, ওয়েস্ট ওয়াটার ফ্লো। তাহলে কিউ এভারেজ, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা উইকলি হবে না, এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার হবে। এটা ছিল কি, এটা হচ্ছে শুধু ওয়াটারের জন্য, এটা শুধু ওয়াটার সাপ্লাইয়ের জন্য এই কিউটা, আর এটা হচ্ছে ওয়েস্টের জন্য, এই জন্য এখানে ওয়েস্ট হয়েছে। তো ওয়েস্ট সবসময় কি আপনার ওয়াটার সাপ্লাইয়ের 0.8% হবে, অর্থাৎ 80% হবে, যেটাকে 0.8 বলা হচ্ছে। তাহলে আমি যদি 100 পানি দিই সেটার 80 ভাগ হচ্ছে কত, ওয়েস্ট হবে। তাহলে এটা হচ্ছে ওয়েস্টের জন্য, ঠিক আছে। কিউ এভারেজ ওয়েস্টের জন্য হচ্ছে এত। এখন আপনাকে কি বের করতে বললো, কিউ ডিসচার্জ কত এবং কিউ মিনিমাম কত। তাহলে আপনি কিউ ডিসচার্জের জন্য আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আমরা এটা দিতে দেখেছি, কিউ ডিসচার্জ সমান কিউ ম্যাক্সিমাম প্লাস কিউ এল বাই আই। আচ্ছা, কিউ আই বাই আই, ইনফিল্ট্রেশন আই বাই আই মানে এটা এল বাই হবে না, এটা আই বাই আই হবে, ঠিক আছে। এগুলো একটু কারেক্ট করে নেবেন। আই মানে ইনফিল্ট্রেশন, আই মানে কি ইনফ্লো, এই জন্য আই বাই আই বলা হলো। তাহলে কিউ ডিসচার্জটা বের করতে হবে আমাকে, হ্যাঁ, কিউ ডিসচার্জ বের করার জন্য আমাকে কিউ এভারেজ জানতে হবে, এই জন্য আমি এভারেজটা বের করে নিলাম। পিক ফ্যাক্টরটা বের করতে হবে, পিক ফ্যাক্টরের ফর্মুলা দেখে আমি পিক ফ্যাক্টরটা বের করলাম, ঠিক আছে। এখন আপনাকে কিউ ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে কিউ ম্যাক্সিমামটা কেন লাগতেছে, আমার ডিসচার্জের জন্য। কিউ ডিসচার্জের ফর্মুলা তো ম্যাক্সিমাম ছিল, কিউ মিনিমাম বের করতে আমার লাগছিল, এই জন্য কিউ এভারেজ বের করছিলাম। সো কিউ ডিসচার্জে কিউ এভারেজ ইনটু পিক ফ্যাক্টর করে দিলেই আপনার কি আসে, কিউ ম্যাক্সিমাম টোটাল এত ফ্লো হবে। মিনিমামের জন্য মিনিমামের ফর্মুলা বসাই দিলাম, এভারেজের মানটা বসাই দিলাম, তাহলে কি হলো, কিউ মিনিমামটা বের হয়ে গেল। এখন আপনাকে কিউ ডিসচার্জ বের করার জন্য কিউ ম্যাক্সিমাম প্লাস কিউ আই বাই আই বের করতে হবে। আমি ম্যাক্সিমাম বের করছি এত, এই মানটা এখানে যোগ করলাম, এবং আই বাই আই এখনো বের করি নাই। আই বাই আই বের করার জন্য আমাকে ইনফিল্ট্রেশনটাও যোগ করতে হবে, আমাকে ইনফ্লোটা নেগলেক্ট করতে হচ্ছে। কোশ্চেনে বলছে যে নেগলেক্ট ইনফ্লো, এই জন্য আমার আর ইনফ্লোটা আসবে না, শুধু আসবে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন করলাম কি, আমি 30 কে পয়েন্ট ছিল, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ইনফিল্ট্রেশনটা দেখেন, এটা বের হলো কিভাবে, আমাকে ইনফিল্ট্রেশন রেটটা দিয়ে আছে 30, ঠিক আছে। আমাকে ইনফিল্ট্রেশন রেটটা দিয়ে আছে 30। একটু দেখাই কোশ্চেনটা, প্রতি কিলোমিটারে, কিন্তু প্রতি কিলোমিটারে 30 করে ইনফিল্ট্রেশন রেট। তাহলে আমার টোটাল পাইপের লেন্থ কত, যদি আমি কিলোমিটার হিসেব করি 0.2 বের হবে কিভাবে, ইনফিল্ট্রেশন রেট ইনটু টোটাল কত কিলোমিটার, 0.2 কিলোমিটার, সেখান থেকে আমি পাইলাম 6 মিটার কিউব পার ডে। তাহলে আবার আপনাকে এভাবেই ক্যালকুলেশন করতে হবে, কিউ ইনফিল্ট্রেশন বের করার সময় কি পরিমাণ রেট দেওয়া আছে সেটার এই লাস্ট মানটা দেখতে হবে কিলোমিটারে নাকি মিটারে। তাহলে আপনার যদি মিটারে থাকে তাহলে 200 দ্বারা গুণ দিবেন, যদি এটা কিলোমিটার আছে সো 200 টাকা কিসে নিয়ে গেলাম কিলোমিটারে, তাহলে 30 এর সাথে 0.2 কিলোমিটার গুণ দিলাম, সো আমার ইনফিল্ট্রেশনটা বের হয়ে গেল। তো আপনার ফর্মুলাতে এখানে কিন্তু ইনফ্লোটা জিরো হবে, কারণ এটা নেগলেক্ট করতে হচ্ছে কোশ্চেনে। তাহলে কিউ আই বাই আই যেটা ছিল কিউ ইনফিল্ট্রেশন প্লাস কিউ ইনফ্লো, তাহলে আমি কিউ ইনফিল্ট্রেশনে রাখবো, তাহলে এটার মান হচ্ছে 6, আই বাই আই এর মান 6 হয়ে যাবে, আর কিউ ম্যাক্সিমাম এর মান কত পাইলাম, এই মানটা এটা এখানে লিখলাম, তাহলে কিউ ডিসচার্জ বের হয়ে গেল। তাহলে আপনাকে যদি কোশ্চেন দেয় এভাবে কিউ ডিসচার্জ বের করো, আপনাকে আগে কিউ ম্যাক্সিমাম বের করতে হবে এটার জন্য, তারপর কিউ আই বাই আই বের করতে হবে, তারপর দুইটা যোগ করে দিবেন। কিউ মিনিমাম বের করতে হবে, আর কিউ মিনিমাম বের করতে হলে কিউ এভারেজ বের করতে হবে ওয়েস্টের জন্য। তো কিউ এভারেজ বের করার পর আপনার মিনিমামটা বের হবে, ঠিক আছে। এইভাবে করে আপনাকে স্টেপ বাই স্টেপ ডিসচার্জ করে অঙ্কগুলো বের করতে হবে। আমরা কি শিখলাম, পাইপের ডিজাইন ভ্যালোসিটি শিখলাম, যে ভ্যালোসিটি কত হতে পারে, ঠিক আছে। জেজিস ম্যানিংস এর ফর্মুলাগুলো ইউজ করে বিভিন্ন বিজ্ঞানীর ফর্মুলাগুলো দেখে। এরপর আমরা এমপিরিক্যাল ফর্মুলা দেখলাম, আমরা তারপর হচ্ছে কিছু আরো কিছু ফর্মুলা দেখলাম যেগুলো দিয়ে কিউ এর মান বের করা হয়।
স্ট্রমের জন্য এটাই করে কিউ ইকুয়াল টু সিআইএ, খুব ইজি ইকুয়েশন। আর ডোমেস্টিকের জন্য যেটা বের করব সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ অ্যাভারেজ ইনটু পিকিং ফ্যাক্টর। এটা করে আমি কি করব, ডোমেস্টিকের জন্য বের করব। তারপর আপনার কিভাবে পিক ফ্যাক্টর বের করতে হয় ফর্মুলাটা শিখতে হবে, কিভাবে ডিজাইন ডিসচার্জ বের করতে হয় কিউ ডিস, এটার জন্য ফর্মুলা শিখতে হবে। তারপর হচ্ছে কিভাবে আপনার ইনফিল্ট্রেশন বের করতে হয় বা কিভাবে ইনফ্লো বের করতে হয় এগুলো জানতে হবে। সো ইনফ্লোর জন্য এখানে তো নেগলেক্ট করতে বললো, যদি আমি কোশ্চেনে এটা নেগলেক্ট না দিই তাহলে কিন্তু ইনফ্লোটাও কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর ইনফ্লোটার তো আমরা দেখেছিলাম ফর্মুলাটা কি, এটা সাভারের জন্য বলবো যে সিস্টেম গুলো ডিজাইন করা মানে কি টোটাল ডিসচার্জটা বের করে দেওয়া। তবে কোএফিসিয়েন্ট এখানে যে ম্যাথগুলো প্রথমে ছিল দুই একটা, এগুলো ওভারঅল এই সবগুলো ম্যাথ আপনাদের ক্লাস এটুকুই থাকলো, মোটামুটি এগুলো একটু আয়ত্ত করেন, ফর্মুলাগুলো লিখেন, বাকি যেটা বুঝবেন না সেটা ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।